রৌদ্রময় বালুচর। পর্ব 11। লেখিকা প্রিয়সিনী। এই ভরদুপুর বেলা বড় মাঠে একা হাঁটছে যারা। হঠাৎ করে কারো গলা শুনে পা থেমে যায় তার। তাকে কেউ একজন ডাকছে, কিন্তু কে ডাকছে বোঝাতে পারছে না সে। তাই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে ডাকের জন্য। যদি আবার তাকে কেউ ডাকে, হয়তো গলা শুনে চিনতে পারবে কে সেই ব্যক্তি। এই হাফ ইঞ্চি মেয়ে, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? এবার গলা শুনে ঠিক বুঝতে পারছে তাকে কে ডাকছে, কিন্তু তাকে কেন ওই খারাপ লোকটা ডাকছে। খারাপ কোনো উদ্দেশ্য নেই তো এই লোকের। কি করবে সে এখন একা একজন মেয়ে হয়ে? এই লোকটা তার পিছনে কেন পড়ে আছে? মনে মনে হাজার ও কথা চিন্তা করে ঠাই দাঁড়িয়ে থাকে এক জায়গায়। যারাকে ডাকার পরও আসতে না দেখে আরমান নিজেই তার কাছে চলে আসে। আরমানের উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা ছাতাটা আরো শক্ত করে চেপে ধরে যারা। মনে সাহস সঞ্চয় করছে সে। তাকে কিছু বলতে বা কোনো ক্ষতি করতে আসলে লোকটাকে ইচ্ছে মতো দিবে হাতের ছাতাটা দিয়ে। এই মেয়ে, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না আমার কথা? নাকি শুনে ও না শোনার মতো দাঁড়িয়ে আছো কোনটা? নিশ্চুপ, কথা বলছো না কেন? তোমার সাথে আমার কিছু দরকার আছে, এদিকে এসো। কাম ফাস্ট। এবার কোনো কথার উত্তর আসেন না যারার কাছ থেকে। বিরক্তটা এখন রাগে পরিণত হয় আরমান। মেয়েটাকে সে সুন্দরভাবে ডাকছে, কিন্তু তার কথার কোনো উত্তর দিচ্ছে না। তাই যারার দিকে আর একটু এগিয়ে এসে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, কানে শো। লাগিয়ে দিয়েছে একটা। আরমানকে তার দিকে আসতে দেখে হাতের ছাতা দিয়ে একবারই মারে তার মাথায়। বাড়ি মেরে আর দাঁড়ায় না সেখানে যারা। দৌড়ে পালিয়ে আসতে গেলে তার হাতে টান পড়ে কিছু একটার। আরমানের এবার রাগ আকাশ ছোঁয়ার অবস্থা। এই মেয়ের সমস্যা কি? সে ঠিক মতো কিছু বলতেই পারে না, তার আগেই তার গায়ে হাত তুলে ফেলছে যখন তখন। খোলা ছাতা হওয়ার কারণে বেশি ব্যথা লাগেনি আরমানের। যারার হাত শক্ত করে চেপে ধরে বলে, বা এর মায়া, সমস্যা কি তোর? ভালোভাবে কথা বলতে এসেছিলাম তোর সাথে আমি, আর তুই আমার গায়ে হাত তুলছিস? এইটুকু মেয়ে হয়ে নিজের থেকে বড় মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? তুই জানিস আমি কে? আরমানের হুঙ্কার শুনে ভয়ে কান্না করে দেয় যারা। আরমানের কাছ থেকে হাত ছাড়ানোর জন্য মোচামুচি করছে, কিন্তু পাছে শক্ত করে ধরার কারণে। এই পর্যন্ত যতবার তোর সাথে দেখা হয়েছে আমার, ঠিক ততবার আমার গায়ে হাত তুলেছিস তুই। এখন বল তোকে কি করা উচিত? তোর এই হাত আমি কেটে ফেলি, কেউ দেখবে না এখানে। আয় আমার সাথে তুই। যারা এবার সত্যি অনেক ভয় পেয়ে যায়। তার হাত কেটে ফেলার কথা বলছে এই লোকটা। আবার নিজের উপর রাগ হচ্ছে, কেন সে লোকটাকে মারতে গেল। রাগে দুঃখে হাউমাউ করে কান্না করে দেয় যারা। কান্না করার ফলে হেঁচকি তুলছে বারবার। নাক টানতে টানতে বলে, আমার হাত কাটবেন না দয়া করে। আমি আর আপনাকে মারব না। সত্যি বলছি, পাক্কা প্রমিত। ছেড়ে দিন এবারের মতো আমায়। তোকে আর ছাড়ব না আমি। অনেকবার সুযোগ দিয়েছি তোকে। মেয়ে মানুষের ভিতরে আসলে অনেক প্যাচ থাকে। সবকিছুকে নেগেটিভ ভাবে। ভালো বললে আর বুঝবি না তুই। এবার তোর হাত কেটে গলায় ঝুলিয়ে দিব আমি। যারাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে নিজের সাথে আরমান। রাগ তার মাথা ফেটে যাচ্ছে। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে বারবার গায়ে হাত তুলছে কোনো কারণ ছাড়া। আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে সে তাকে। যারা দেখে আরমান তাকে মাঠের একটা ছোট ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কলিজা কেঁপে ওঠে তার। এই ঘরে নিয়ে তার হাত কেটে ফেলবে লোকটা। ভয়ে এদিকে সেদিকে তাকাচ্ছে, যদি কাউকে দেখতে পায় তো চিৎকার করবে সে। কিন্তু ভাগ্য খারাপ তার, একটা লোক তো দূরে থাক, একটা কুকুরও নেই আশেপাশে। এখন সে নিজেই নিজের উপর নির্ভর। তাকে এই লোকটার কাছে থেকে যে করেই হোক বাঁচতে হবে। আরমান যারাকে নিয়ে এসে থামে ছোট ঘরটার সামনে। ঘরের দরজা আটকানো। আরমান যখন ঘরের দরজা খোলায় মনোযোগী হয়, তার সুযোগটাই কাজে লাগায় যারা। আরমানের হাতে জোরে কামড় দিয়ে দাঁত বসিয়ে ফেলে সে। হাতের ব্যথায় যারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আরমান। হাতের দিকে তাকিয়ে দেখে কামড়ের জায়গা থেকে রক্ত পড়ছে তার। যারা আরমানের হাত থেকে ছাড়া পেয়ে এক ছুটে চলে আসে গেটের সামনে। আবারও মাঠ দিয়ে গেলে দেখা যাবে তাকে আবার এই শয়তান লোকটা ধরে ফেলবে। গেটের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। এদিকে মানুষ দেখা যাচ্ছে, ভয়ের কিছু নেই। লোকটা তাকে কিছু করতে আসলে জনগণের হাতে মার খাওয়াবে সে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আরমানকে উদ্দেশ্য করে বলতে থাকে, শালা বদমাইশ, আমার হাত কাটবি তুই? তোর হাতে কেটে গলায় ঝুলিয়ে দিব এবার আমি। শুনেছি এই মাঠের মালিক এসেছে। তার কাছে তোর নামে নালিশ করব আমি। এই মাঠে যেন তোদের মতো লুচ্চা বদমাইশ লোক আর না ঢুকতে পারে, এই ব্যবস্থাই করব। এই মাঠের মালিকে দিয়ে তোকে জেলের ভাত খাওয়াব আমি, দেখেনিস। মাঠ থেকে বের হয়ে গেটের লাগানো বোর্ড থেকে মাঠের মালিকের নাম্বারটা তুলে নেয় মোবাইলে, তাড়াতাড়ি করে।
ইমার্জেন্সি সমস্যার হলে যেন যোগাযোগ করতে পারে, তাই এই গেটের সামনে মালিকের পরিচয় সহ ফোন নাম্বার দেওয়া ছিল আগে থেকে। তাই নাম্বার নিতে বেশি সমস্যা হয়নি যারার। বড় বড় পা ফেলে হেঁটে বাড়ি চলে আসে যারা। ভয়ে এখনো তার হাত পা কাঁপছে। কাঁধের ব্যাগ সোফায় রেখে ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে নেয় যারা। কিছুটা সময় জিরিয়ে নিয়ে চলে আসে নিজের রুমে। ঘামে ভেজা কলেজ ড্রেস নিয়েই ঘুমিয়ে পড়ে সে। যারার কথায় আরমান হাঁ হয়ে দাঁড়িয়ে আছে ঠাই জায়গায়। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে কি বলে গেল এসব? তাকে শালা বলে গালি দিল, ভাবা যায় এসব? এই মেয়েকে সে কতই না সহজ সরল, বলা বালা, সাধু সন্ন্যাসী ভেবেছিল। তাহলে কি এই মেয়েকে এমন সহজ সরল হবে ভুল করছে? হাতের ব্যথায় আর কিছু ভাবতে পারল না সে। হাতের দাঁত বসিয়ে দিয়েছে একেবারে। রক্ত পড়ার জায়গায় নিজের অন্য হাত দিয়ে চেপে ধরে হাঁটা ধরল বাড়ির দিকে। 2 মিনিটের মাথায় পৌঁছেও গেল সে। দুপুরে খাওয়ার জন্য সবাই বারান্দায় বসেছিল। আরমান আসলে একসাথে খাবে সবাই, কিন্তু আরমানকে এমন এলোমেলো অবস্থা দেখে সবাই চমকে ওঠে। আরমানের এক হাতে দিয়ে রক্ত পড়ছে। বড় ভাইয়ে এমন অবস্থা দেখে জিনিয়া বসা থেকে উঠে এসে দাঁড়ায়। ভাইয়ের রক্তমাখা হাত ধরে জিজ্ঞেস করে, ভাইয়া তোমার এমন অবস্থা হলো কিভাবে? হাত থেকে রক্ত পড়ছে কেন তোমার? কিছু হয়নি আমার, ঠিক আছে আমি। ব্যান্ডেজ করার মতো কিছু থাকলে নিয়ে যা। ভাইয়ের কথা মতো চলে যায় ব্যান্ডেজ করার জিনিসগুলো আনতে জিনিয়া। রোহান, দোস্ত তোর এই অবস্থা হলো কিভাবে? কারোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? তাহলে আমাদের ফোন দিসনি কেন? ওই বান্দির বাচ্চাদের সেখানেই পুঁতে রেখে আসতাম। জাহেদ, হ্যাঁ ভাইয়া, তুমি একবার আমাদের ফোন করতে পারতে। দেখতো নিজের কি অবস্থা করে এসেছো তুমি। আরমান, হ্যাঁ, ঝামেলা হয়েছিল। রোহান, কার সাথে ঝামেলা হয়েছে? তুই চিনি বান্দির বাচ্চাদেরকে। আমার রাগ হচ্ছে খুব, মন চাচ্ছে সব কটাকে মেরে পুঁতে রেখে আসি কবরে, যারা তোর এই অবস্থা করেছে। আরমান এবার গম্ভীর কণ্ঠে বলে, চিনি তাকে। তোদের ভাবির সাথে ঝামেলা হয়েছে। এখন কি করবি তোরা? তাকে পুঁতে রেখে আসবি? কবরে পাঠাবি তাকে এখন? আরমানের কথা শুনে রোহান আর জাহেদ দুজনই একসাথে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরমান এইটুকু মেয়ের হাতে মার খেয়ে এসেছে। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায় তারা। রোহান, কি বললি তুই? ওই মেয়ের? না, মানে ভাবির হাতে মার খেয়ে এসেছি তুই। জাহেদ, তার মানে তোমার এই অবস্থা ওই মেয়ে? দুর্বল, তোমার এই অবস্থা ভাবি করেছে। আরমান ভোতা মুখ করে উত্তর দেয়, একবার বলেছি শুনতে পাসনি নাকি? মাইক দিয়ে বলতে হবে এখন? রোহান আর জাহেদ আরমানের ভোতা মুখ দেখে হো হা করে হেসে ফেলে। কি যে আনন্দ লাগছে তাদের, যে তাদের কথায় কথায় প্যাচ ধরে অপমান করে সে মানুষও আজ একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছে। জাহেদ, মানতে হবে আমাদের ভাবির পাওয়ার আছে। ঠিক মানুষকেই আমাদের ভাবি বানিয়েছ তুমি। ভাবিকে ভাবি মানতে আর কোনো অসুবিধে নেই আমাদের। ধন্যবাদ ভাইয়া। রোহান, ঠিক বলেছিস তুই। আমাদের আরমানকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। একদম ঠিক মানুষা চুস করেছে সে। একেই বলে রতনের রতন চিনে। বলে আবারও হাসতে থাকে দুইজন মিলে। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় জিনিয়া। ঔষধ, মলম সব একবারে নিয়ে চলে এসেছে। রোহান ও জাহেদকে এমন হাসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা এমন করে হাসছো কেন? ভাইয়ার এই অবস্থা দেখে তোমাদের হাসি পাচ্ছে। জিনিয়ার কথার কোনো রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসে সেখানে থেকে রোহান। ড্যাশ ড্যাশ। রোহানকে এভাবে চলে যেতে দেখে মনে তীব্র ব্যথা অনুভব করে জিনিয়া। সে তো আজ নিজে থেকেই কথা বলতে চেয়েছে তার সাথে, তাহলে এমন ভাবে চলে গেল কেন? বুক পিঞ্জরে চিনচিন ব্যথা নিয়েই ঠোঁটের কোণে মিথ্যা হাসি নিয়ে বড় ভাইকে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজ চার হলো কেউ কারোর সাথে কথা বলে না। তাই তো জিনিয়া নিজে তার সাথে কথা বলার চেষ্টা করল ছোট ধরে। কিন্তু কথার উত্তর না দিয়ে চলে গেলে তার যে কষ্ট হয় লোকটা কি বোঝে না? আচ্ছা, তার সেই দিনের কথায় এত কষ্টই পেয়েছে মানুষটা, যে কারণ এমন করে অবহেলিত পাতায় রেখে দিয়েছে তাকে এখন। এসব নিয়ে ভেবে নিজেই নিজের ভাবনাকে ধিক্কার যাচ্ছে জিনিয়া। সে তো আর মানুষটাকে বলেনি সে তাকে ভালোবাসে। এখন সে তার সাথে কথা বললেই কি আর না বললেই কি? তার দেওয়া অপমানের কারণেই তো এখন রোহান তার সাথে কথা বলে না। তারই তো সব দোষ। দুপুর ঘড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সকাল 5টা বেজে 48 বাজে। কলেজ থেকে এসে যে দুপুরে ঘুমিয়েছে যারা সেই ঘুম থেকে মায় উঠল সে। উঠে ফ্রেশ না নেয়, গোসল সেরে পাতলা সুতির সালোয়ার কামিজ পরে নেয়। ড্রয়িং রুমে এসে কোনো রকম খাবারটা খেয়ে আবার রুমে চলে আসে যারা। রুমে এসে 1 থেকে 1.5 ঘন্টা পরে পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে যারা। দুপুরের সব ঘটনা কখন বলবে তার 2 বান্ধবীকে, তার জন্য মন আনচান আনচান করছে।
তাই ফোন দেয় তার দুই বান্ধবীকে। যারা মিম আর ফিহাকে দুপুরের ঘটনা এক এক করে সব খুলে বলে। যারা মুখ থেকে এমন সাংঘাতিক কথা শুনে পিলে চমকে উঠে দুইজন। ফিহা, জানু তুই ঠিক আছি তো? লোকটা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? মিম, হ্যাঁ জানু বল, লোকটা তোর কোনো ক্ষতি করেনি তো? আমাদের কাছে কিছু লোক আছে না কিন্তু। যারা, না লোকটা আমার কোনো ক্ষতি করে পারেনি, আমি কামড় দিয়ে পালিয়ে এসেছি। মিম, এই শয়তান লোকটার একটা ব্যবস্থা করতে হবে। অনেকবার বেড়েছে লোকটা। ফিহা, বিন্দেশি হয়ে আমাদের গ্রামে বদমাইশি করতে এসেছে। এটাকে একটা শিক্ষা দিতে হবে। যারা, আমি মাঠের মালিকের ফোন নাম্বার নিয়ে এসেছি, ভাবছি এই ঘটনাটা জানিয়ে রাখবো একবার। মিম, শুনেছি বড় মাঠের মালিক নাকি এখানে এসেছে। ব্যাপারটা জানিয়ে রাখলে মন্দ হয় না। ফিহা, আচ্ছা জানু, তুই তাহলে ফোন করে কথা বল, দেখ কি বলে। কথা বলে আমাদের আবার জানাতে ভুলিস না কিন্তু। রাখছি এখন। আল্লাহ হাফেজ। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছে, ফোন করার সাহস পাচ্ছে না। এত বড় মাপের মানুষ কি তার ফোন ধরবে? ফোন দিবে দিবে করেও দিচ্ছে না সে। কিন্তু বিষয়টা জানানো খুব দরকার। তাই মোবাইলটা নিয়ে এবার সাহস করে কল ঢুকিয়ে ফেলে যারা। রিং হচ্ছে। এখন কলটা ধরলেই হয়। কিন্তু কেউ ফোনটা তুলছে না। কয়েকবার দেওয়ার পর শুধু রিং হতে হতে কেটে যাচ্ছে বারবার। এবার বিরক্ত লাগছে যারা। এতবার ফোন দিল, একবার ধরে কি ক্ষতি হয়? কলটা রিসিভ করলে কি তার জাত যাবে নাকি? মানলো তারা বড়লোক মানুষ, তাই বলে ফোনও ধরবে না। আর একবার ফোন দিবে যদি ধরে তো ভালো, তার নয়তো আর ফোন দিবে না সে। মনে মনে কথাগুলো ভেবে আবারও কল করে। অনেকক্ষণ যাবৎ মোবাইল বাজতে দেখে বিরক্তে কপাল কুঁচকে যায় আরমানের। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আননোন নাম্বার দেখে আর কল ব্যাক করলো না। হাত থেকে মোবাইলটা রাখতে যাবে এমন সময় আবার কল বেজে ওঠে। ধরবে না করেও কি মনে করে যেন কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরে আরমান। মোবাইল কানে ধরতেই ওপাশ থেকে মধুর কণ্ঠ ভেসে আসে মিষ্টি এক সালাম। আসসালামু আলাইকুম। সালামটা শুনে অদ্ভুত এক প্রশান্তি বয়ে যায় আরমানের মনে। কি মিষ্টি কণ্ঠ মেয়েটার। কিন্তু মেয়েটার কণ্ঠস্বরটা খুব চেনা থেকেছে তার কাছে। মেয়েটাকে কেন তাকে হঠাৎ করে ফোন করলো? সে কি এই মেয়েটাকে চিনে? মনের সংশয় দূর করতে আরমান সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, ওয়ালাইকুমুস সালাম। কে বলছেন? ফোনের থাকা ব্যক্তির কাছ থেকে উত্তর পেয়ে মন শান্ত যারার। সে তো ভেবেছিল তার ফোন ধরবে না অচেনা নাম্বার দেখে। নিজের মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে বলার জন্য। আমি চিনে ফেললো ফোনে থাকার রমণীটাকে। তার হাফ ইঞ্চি মেয়ে তাকে ফোন করেছে। কিন্তু কেন? সে কি তাকে চিনে ফোন করেছে নাকি? তার ফোন নাম্বার পেল কোথায়? পরক্ষণেই মনে পড়ে দুপুরের ঘটনাগুলো। তখন তাকে তার হাফ ইঞ্চি মেয়ে থ্রেট দিয়ে গেছে মাঠের মালিকের কাছে নালিশ করবে। কিন্তু বোকা নারী, সে তো জানে না সে ঠিক কাকে ফোন দিয়েছে নালিশ করার জন্য। যে ঘরে চুরি করেছে আবার সেই ঘরের মালিকের কাছে নালিশ করছে বোকা নারী। তাকে না চেনার ফান ধরে নিজের নরম গলায় আর একটু শক্ত করে আরমান শুধরালে। আমি বললে কি চিনতে পারবো? নাকি পরিচয় দিতে হবে? লোকটার গলার স্বর হঠাৎ করে এমন শক্ত হয়ে যাওয়ায় কিছুটা আশ্চর্য হয় যারা। হয়তো অপরিচিত বলে বিরক্ত হচ্ছে, এটাই স্বাভাবিক। তাই যারা নিজের নরম কণ্ঠে দিয়ে বলে, আমি যারা একটু আপনার সাথে কথা বলার দরকার ছিল। কি নাম বললেন? শুনতে পাইনি, আবার বলুন। যারা এবার তার পুরো নামটাই বলে লোকটাকে। মাঞ্জারা। নামটা শুনে আরমান কি মনে করে যেন মুচকি হাসল। এই একটা নাম জানার জন্য এই হাফ ইঞ্চি মেয়ের হাত কত মার খেল সে। ভাবা যায় এসব। তাই সেও নামটা ভালোভাবে শুনে ও না শোনার মতো করে বলে, কি বললেন? জানে মান। যারার এবার প্রচুর বিরক্ত লাগছে। লোকটা কি কানে শুনে নাকি? মন চাইছে গিয়ে লোকটার কান ফাটিয়ে দিতে তার। সে তার নাম সুন্দরভাবে বলছে আর লোকটা উল্টো পাল্টা শুনছে। কিন্তু রাগ দেখাতে পারবে না, না হলে তার কাজটাই আর হবে না। না, মাঞ্জারা। মাঞ্জারা আমার নাম। ওহো আচ্ছা, মাঞ্জারা আপনার নাম। তো কি জন্য আমাকে কল করেছেন? নাম্বার কোথায় পেলেন আমার? ওই ওই এ কে খানের বড় গেট থেকে নিয়েছি আপনার ফোন নাম্বার। বুঝতে পেরেছি। এখন আপনি কি জন্য কল করেছেন সেইটা বলুন। অনুমতি পেয়ে যারা তার মনের সব কথা খুলে বলে থাকে এক এক করে আরমানের কাছে। কথা বলার মাঝে মাঝে দুই একটা করে গালিও দিচ্ছে সে লোকটাকে। নিজেকে নামে এমন গালি শুনে একটু পর পর খোক খোক করে কেসে উঠছে আরমান। কিন্তু যারার কথার কোনো প্রতি ওর করল না সে। খুব মনোযোগ সহকারে যারার সব অভিযোগগুলো শুনতে থাকে এক এক করে। যারার কথা শুনে আরমান বুঝতে পারছে তাকে কতই না খারাপ ভাবছে তার হাফ ইঞ্চি মেয়েটা।
সব কথা একবারে শেষ করে বড় করে একটা শ্বাস ফেলে যারা। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন তো? নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আর সে কি বুঝবে? যার জমি তাকে ধরেই মারছে মেয়েটা, আবার তাকেই নালিশ করছে। যারার কথা বোঝেও না বোঝার মতো করে বলে আরমান। ফোনে কথা বলে আপনার সব কথা আমি ভালো করে ঠিক বুঝতে পারছি না। কাল একবার হে খানের মাঠে একতলা বাড়িটাই এসে দেখা করে যাবেন। আমি আপাতত এখানেই আছি। সময় নিয়ে আপনার সব কথা শুনবো আমি। এখন রাখছি। আল্লাহ হাফেজ বলেই কলটা কেটে দিল আরমান। বোকা যারা ভাবছে হয়তো তারা কথা সত্যি লোকটা বুঝতে পারেনি কিছু, তাই হয়তো তাকে বলছে দেখা করে সব কথা বুঝিয়ে বলতে। ড্যাশ ড্যাশ ড্যাশ। যারা আবার ফোন দিল মিম আর ফিহাকে। কল রিসিভ হতেই ফিহা জিজ্ঞেস করে, ফিহা জানু কথা হয়েছে লোকটার সাথে? কি বলছে তোকে? কোনো ব্যবস্থা নিবে জানিয়েছে কিছু? মিম হ্যাঁ। জানু বল কি কথা হয়েছে লোকটার সাথে? প্লাস যারা বলেছে একবার গিয়ে দেখে করে সব ঘটনা খুলে বলতে উনাকে। তাই ভাবছি কাল কলেজ ছুটির পর একবার যাব, গিয়ে ভালো করে বুঝিয়ে বলে আসবো। মিম এটাই ঠিক হবে করলে। কাল কলেজ ছুটির পর তিনজন যাব একসাথে। ফিহা ঠিক আছে। এখন ঘুমা জানুরা, আমার খুব ঘুম পেয়েছে। এই মেয়ে ঘুম ছাড়া কিছুই বোঝে না। সকাল 7টা বাজে। আজ যারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে যারা। ড্রয়িং রুমে এসে দেখে রোহান মনমরা হয়ে বসে আছে। জোহরের মন খারাপ বুঝতে পেরে যারা তার কাছে এসে বসে ভাইয়ের মাথায় হাত ফুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে মির্জাফর? এমন মন খারাপ করে বসে আছিস কেন? আম্মু বকেছে তোকে? হ্যাঁ কিছু হলেই তো মায়ের সব দোষ। মা তো তোদের সারাদিন শুধু বকে, তোরা তো কিচ্ছু করিস না। এই সাত সকালে মাকে রেগে থাকতে দেখে তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। জোহান কিছু করলো না তো আবার? আম্মু কি হয়েছে? এমন রেগে আছো কেন তুমি? আমার কি হয়েছে এটা জিজ্ঞেস না করে তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর, স্কুলে কি করে এসেছে সে। তার ক্লাস টিচার কেন আমাকে ফোন করে বলবে ওর স্কুলে যেতে? যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে এখনো বসে আছে। জোহানকে ভালো করে জিজ্ঞেস করে এবার যারা, কি করেছিস মির্জাফর তুই? আম্মুকে কেন তোর স্কুলে রেখেছে? জোহান হঠাৎ করে কান্না করে দেয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, আমি সত্যি কিছু করিনি বনু। বিশ্বাস কর আমি সত্যি কিছু করিনি। যে মেয়ে আমাকে কালা চাঁদ বলেছে তার চুল ছিঁড়ে একটা দাঁত ভেঙে দিয়েছি শুধু। আর কিচ্ছু করিনি বনু। বিশ্বাস করের থেকে বেশি কিছু করিনি বনু। ভাইয়ের কথা শুনে বোধ শক্তি সব হারিয়ে ফেলেছে যারা। কি বলবে বুঝতে পারছেন না সে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যারা। চুল ছিঁড়া দাঁত ভাঙা এসব তার কাছে এটুকু মনে হচ্ছে। যারা এই মির্জাফর তোর কাছে এসব বেশি কিছু মনে হচ্ছে না? জোহান না তো, এগুলো বেশি ছিল না। ওই মেয়েকে আর ও মার দেওয়া বাকি ছিল আমার, কিন্তু স্যার এসে আটকে দিয়েছে আমাকে। যারার এবার কিছু বলার মতো খুঁজে পেল না। এই ছেলের কাছে সব কম লাগছে, আবার বলছে আরো দেওয়া বাকি ছিল। মার্জিয়া বেগম দেখেছিস? দেখেছিস তুই গুণধর ভাইকাণ্ড? স্কুলে মারামারি করেছে, তা আবার গর্ব করে বলছে আমাদের সামনে। মেয়েটাকে এত মেরে এসেও বলছে মার দেওয়া বাকি ছিল। যারা আচ্ছা থাকার কিছু বলো না। স্কুলে গিয়ে দেখো ওর স্যার কি বলে। আর ওকে বলবে মেয়েটার কাছে ক্ষমা চাইতে। যারা জোহানের দিকে তাকিয়ে আবার বলে, মেয়েটার কাছে ক্ষমা চাইবি স্কুলে গিয়ে, মনে থাকবে তোর। জোহান এবার রাগ দেখিয়ে বলে, আমি ক্ষমা চাইতে পারবো না। আমাকে ওই মেয়ে কালা চাঁদ বলার পর আমি তোমাদের বলিনি। তোমরা তো কেউ যাওনি আমার সাথে বিচার করতে ওই মেয়ের, তাই আমার বিচার আমিই করে দিয়েছে। মার্জিয়া বেগম এবার মারাত্মকভাবে রেগে গেছেন ছেলের কথা। এইটুকু ছেলে এখন এমন গলাবাজি করতে দেখে ঘরের কোণে থেকে ঝাড়ুটা নিয়ে তেড়ে আসেন ছেলের দিকে। আজ এই ছেলেকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বেন তিনি। ড্যাশ ড্যাশ। মাকে ঝাড়ু হাতে তেড়ে আসতে দেখে তাড়াতাড়ি ছোট ভাইকে আগলে নেয় নিজের কাছে যারা। মাকে শান্ত হওয়ার জন্য বলে, আম্মু কি করছো এসব তুমি? ও ছোট, না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে তুমি ওকে মারবে? মার্জিয়া বেগম ও ছোট। ও যদি ছোট হয় তাহলে এত বড় বড় কাজ করে কিভাবে? আর করবে না, ওকে মাফ করে দাও প্লিজ আম্মু। কি আর করবেন তিনি? রাগে ফুসফুস করতে করতে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। যারা ভাইকে বোঝে সুজিয়ে ঘরে পাঠায় ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে আসতে। একসাথে নাস্তা করে বের হব তারা। নাস্তা করে কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে যারা। তার মা জোহানকে নিয়ে তার স্কুলে চলে যায়। যারা আজকেও বটগাছ তলায় এসে দেখে তার দুই কলিজার বান্ধবী তার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আসতে তার অনেক লেট হয়ে গেছে, তাই দ্রুত তাদের কাছে এসে এক থেকে খাটের দিকে এগিয়ে যায় তিনজন।
নিদ পড়া হয়ে একটা গাড়ি নিয়ে সোজা কলেজ গেটের সামনে এসে নামে তারা তিনজন। কলেজে আসতে আসতে বেল পড়ে যায়। তিনজন দ্রুত পা চালিয়ে যায় ক্লাসের দিকে। ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায় তিনজন। ভিতরে ঢোকার জন্য পারমিশন নেওয়ার জন্য ফিহা বলে, মে আই কাম ইন স্যার? স্যার দরজার দিকে তাকিয়ে দেখে তিনজন মেয়ে দাঁড়িয়ে আছে। স্যার একবার তাদের তিনজনের দিকে তাকিয়ে তোর আর একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে। ঘড়িতে সময় দেখে তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এখন ক্লাসে আসতে পারবে না। তোমরা তিনজন ঠিক 30 মিনিট লেট করে এসেছো। যাও ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। কানে ধরে দাঁড়িয়ে থাকবে হবে শুনে ফিহা আর মিম যারার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। যারার জন্য আজকে তাদের কান ধরে দাঁড়িয়ে থাকবে হবে কলেজে। তাদের দুইজনকে কটমট দৃষ্টিতে তাকাতে দেখে যারা একটা কেবলা মতো হাসি দিয়ে বলে, এভাবে তাকাস না প্লিজ তোরা। দেখে আমিও তো তোদের সাথে কান ধরে দাঁড়িয়ে আছি। তারা তিনজন কানে ধরেই দরজার বাইরে হাসাহাসি করছে নির্লজ্জের মতো। তাদের হাসির শব্দ স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার ক্লাস থেকে বের হয়ে এসে তাদের তিনজনের সামনে দাঁড়ায়। স্যারকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমেয়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে তারা তিনজন। যেন বাঁচা মাছটা উল্টে খেতে পারেন না তারা তিন এমন ভাব। স্যার কি সমস্যা তোমাদের? কান ধরে দাঁড়িয়েও এমন নির্লজ্জের মতো হাসছ কেন? ফিহা, স্যার হাসলেই কেউ নির্লজ্জ হয়ে যায় না। নির্লজ্জ হওয়ার জন্য আরো কত রকম কাজ আছে। স্যার আবার মুখে মুখে তর্ক করছো কেন মেয়ে তুমি? সোজা প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিব। মিম আর যারা অগ্নি দৃষ্টিতে তাকায়। চোখ দিয়েই তাকে খেয়ে ফেলবে এমন ভাব। তাদের চাহনি দেখে ফিহা ফাঁকা টোক দিলে, সরি স্যার, আর হবে না। আজ আর তারা তিনজন ক্লাস করেনি। মন ভেঙে গেছে তাদের কান ধরার কারণে। তাই পুরোটা সময় তারা কলেজ ক্যান্টিনে বসে কাটিয়েছে আড্ডা দিয়ে। কলেজ ছুটি হলে তারা তিনজন বয়লার মুরগির মতো ঝিমাতে ঝিমাতে বের হয়ে আসে। গেট পার হয়ে গাড়ি নিয়ে ঘাটে চলে আসে। নৌকা পার হয়ে এসে দাঁড়ায় খানের গেটের সামনে। তাদের উদ্দেশ্য এখন মাঠের মালিকের সাথে কথা বলতে যাবে। তিনজনে একসাথে গেটের ভিতরে ঢুকতে হাঁটা ধরে মাঠের একতলা বাড়ির দিকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। জাহেদ, রোহান আর জেরিন বারান্দায় বসে একসাথে আড্ডা দিচ্ছিল। তাদের তিনজনকে আসতে দেখে জাহেদ বলে, রোহান ভাইয়া দেখো কারা আসছে এদিকে। রোহান, কে আসছে? জাহেল, এবার তাকিয়ে দেখোই না তুমি। যারা মিম আর ফিহাদের এ সময় এখানে দেখে অবাক হয় রোহান। তারা এখানে কি করতে এসেছে? আবার আরমানকে মারতে আসেনি তো তিনজন মিলে? রোহান, একই দেখছি আমি। আজ আবার তিনজন একসাথে আসছে আরমানকে মারতে। জাহেদ, আসতে দাও একবার, দেখি কি করতে আসছে ওরা। যারা মিম ফিহা তিনজন বাড়ির কাছে আসতে কেউ একজন এসে যারা জাপটে ধরে সাদা পরি বলে। যারা মেয়েটার দিকে তাকিয়ে দেখে এই মেয়েটার সাথে গত বৃহস্পতিবার দেখা হয়েছে তার সাথে গেটের সামনে। মেয়েটার নাম জেরিন। কিন্তু এখানে কি করছে এখনো? ওইদিন তো বলল তারা ঘুরতে এসেছে এখানে। সাদা পরি, তুমি এখানে কি করছো? যারা, আরে বুলবুল পাখি, তুমি এখানে কি করছো? জেরিন, আমি এখানে ভাইয়াদের সাথে ঘুরতে এসেছি কিছুদিনের জন্য। মেয়েটা যারাকে এমন জাপটে ধরে থাকতে দেখে ফিহা জানাকে জিজ্ঞেস করে, ফিহা, এই যারা তুই এই মেয়েকে চিনিস? হুম চিনি। ফিহার কথার উত্তর দিয়ে আবার জেরিনকে জিজ্ঞেস করে যারা, তা তোমার ভাইয়েরা কোথায়? তোমরা কি এই বাড়িতে থাকো? জেরিন, হুম আমরা এখানেই থাকি। তার মানে তুমি এই মাঠের মালিক পক্ষ? হুম। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় রোহান আর জাহেদ। জাদেহ ফিহাকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আরে কটকটি যে এখানে কি করছো এ সময়? ফিহা, তা আপনাকে কেন বলতে যাব? আপনি কোন ক্ষেতের মোলা শুনি যে আপনাকে কৈফিয়ত দিতে হবে? জাহেদ, এই কটকটি মুখ সামলে কথা বলো। তুমি জানো আমি কে? ফিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জানার ইচ্ছেও নেই আমার। জাহেদকে মুখের উপর অপমান করে দিল ফিহা। রোহান এবার যারাকে জিজ্ঞেস করে, আরে আমাদের না হওয়া হাফ ইঞ্চি ভাবি যে, তা এখানে কি করছো তোমরা? এই দামরা মার্কা ছেলে তাকে ভাবি ডাকতে শুনে বেশ অবাক হয় যারা। তাকে চিনে না জানে না, হুট করে এসে ভাবি ডাকছে। আবার তাকে হাফ ইঞ্চি মেয়ে ও বলছে। এই নামে তো ওই শয়তান লোকটা তাকে ডাকে। ভাইয়া আপনি আমাকে ভাবি বলে ডাকছেন কেন? রোহান এবার ফেসে গেছে। কি বলবে সে এখন? মুখের ঠেলায় তো বলে ফেলেছে ভাবি, এখন কিভাবে সামাল দিবে সে? তাই আমতা আমতা করে বলে, ওই ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। তা এখানে কি করছো তোমরা? যারাকে কথা বলার সুযোগ না দিয়ে মিম এগিয়ে এসে বলে, ওই কাল একটা সমস্যা হয়েছে এই মাঠে ভাইয়া। একজন শয়তান লোক আমার জানুকে এই মাঠে বিরক্ত করছে। তার হাত কেটে ফেলবে বলেছে লোকটা, তাই এসেছি এখানে। এবার মিমকে থামিয়ে দিয়ে যারা বলতে শুরু করে, আমি কাল রাতে এখানকার বড় মালিকে ফোন দিয়েছে,
তিনি বললেন এসে যেন তার সাথে এই বিষয়টা নিয়ে ভালোভাবে কথা বলি। তাই আমরা এসেছি। এখন যদি দয়া করে বলতে এখানকার বড় মালিক কোথায় আছে তো অনেক উপকার হবে আমার। রোহান আর জাহেদ দুইজন দুইজনের সাথে চোখে চোখে কথা বলছে। কই তাদের কাছে তো কাল রাতে কোনো ফল আসেনি, তাহলে দুজনই বুঝতে পারে এবার ওরা করা কথা বলছে। কি সাংঘাতিক মেয়েরে বাবা, নিজেই মেরে আবার নিজেই এসেছে বিচার দিতে। আরমানকে টাইট দেওয়ার জন্য এই মেয়ে একদম পারফেক্ট। তাই রোহান যারাকে আরমানের রুম দেখিয়ে বলে, ওখানে আছে তোমরা যাকে খুঁজো, ওই রুমটায় গেলে পেয়ে যাবে তাকে। যাও কথা বলে সমস্যা জানিয়ে এসো। রোহানের কথায় তারা তিনজনই একসাথে এগিয়ে যায় আরমানের রুমের দিকে। তাদের একসাথে যেতে দেখে রোহান আর জাহেদ বাধা দিয়ে বলে, তোমরা দুইজন কোথায় যাচ্ছ ওদিকে? ফিহা বলে, কেন ওর সাথে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না। জাহেদ, এই মেয়ের সমস্যা কি তোমার সাথে হয়েছে নাকি ওর সাথে হয়েছে? তাহলে সেখানে তুমি গিয়ে কি করবে শুনি? ওর সমস্যা ওকে বলতে দাও। জাহেদের কথায় যুক্তি আছে। তাই যারা মিম আর ফিহাকে বারণ করে তার সাথে আসতে, সে একাই কথা বলতে পারবে। ফিহা আর মিমও কিছু বলল না, দাঁড়িয়ে আছে বারান্দায়। যারা দরজার দিকে এগিয়ে এসে হালকা করে টুকা দিয়ে জিজ্ঞেস করে, আসতে পারি? আসতে পারি। নক করার পর রুমের ভিতর থেকে কেন সারা শব্দ আসছে না। দরজাটা খোলা ছিল, তারপরও ভদ্রতা বজায় রেখে নক করে বাইরে দাঁড়িয়ে আছে যারা। কারো রুমে তো হুট করে পারমিশন ছাড়া ঢুকা যায় না। অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে আসে মিমদের কাছে যারা। যারাকে চলে আসতে দেখে জাহেদ জিজ্ঞেস করে, তুমি চলে এসেছো কেন? রুমে ভাইয়া নেই? বড় মালিককে জাহেদ ভাইয়া ডাকতে শুনে যারা রক আছে এবার সব ক্লিয়ার হয়ে যায়। আসলে তাদের মাঝে সম্পর্ক কি? সব ভাই বোনেরা মিলে এখানে ঘুরতে এসেছে। ফিহা বড় বড় চোখ করে জাহেদের দিকে তাকায়। এই লোকটা এখানকার মালিক পক্ষ, আর সে কি না তাকে সুযোগ পেলে অপমান করছে। হায় আল্লাহ, সে এখন মুখ লুকাবে কার আঁচলের নিচে? যারা ভাইয়া দরজায় নক করেছে কিন্তু কোনো সারা শব্দ আসেনি ভিতর থেকে, তাই চলে এসেছি আমি। যারার কথা শুনে রোহান ভাবছে, ভিতর থেকে সারা শব্দ আসছে না কেন? ভিতরে তো আরমান আছে, তাহলে নাকি শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকেছে? হতেও পারে। রোহান, দরজা খোলা থাকলে ভিতরে বসে অপেক্ষা করো, যাও, হয়তো ওয়াশরুমে আছে। রোহানের কথা মতো আচ্ছা ভাইয়া বলে চলে আসে আরমানের রুমের দিকে যারা। রুমে প্রবেশ করে একবার চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে নেয় যারা। এই মাঠ দিয়ে যাতায়াত করলেও এখানে কখনো আসা হয়নি তার, তাই তার ধারণাও নেই ভিতরটা কেমন হবে। রুমের ভিতরে ঢুকে দরজাটা একটু চাপিয়ে দিয়ে এসে বিছানায় বসে। যারা বিছানায় বসে চাতক পাখির মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগে পুরো রুমটা। রুমে বেশি ফার্নিচার নেই, এটা বেড, ড্রেসিং টেবিল, বেডসাইড টেবিল, ওয়ার্ড্রোব আর একটা ডিভান। পরিপাটি করে গোছানো ঘরটা। যারা যখন মনোযোগ সহকারে রুম দেখতে ব্যস্ত তখনই ওয়াশরুমের দরজা খট করে খুলে বেরিয়ে আসে আরমান। কোমরে তার সাদা তোয়ালে পেঁচানো। ড্যাশ ড্যাশ। দরজা খুলে বেরিয়ে আসা লোকটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যারা। এই কাঙ্ক্ষিত মানুষটাকে এখানে আশাও করেনি কখনো সে। আরমানকে এমন অবস্থায় দেখে যারা একটা ঘরের মধ্যে চলে যায়। খুব সূক্ষ্ম ভাবে তাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। সুষম মুখমণ্ডল, তীক্ষ্ণ চোয়াল, সুগঠিত ঠোঁট, আকর্ষণীয় শরীরের গঠন, কোমরে সাদা তোয়ালে পেঁচানো। শাওয়ার নেওয়ার ফলে বেজা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুক বেয়ে। যারা আরমানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে সে। যারা সিল দ্বারা বেয়ে চলে এক অদ্ভুত শিহরণ। এই লোকটা তার সাথে এই কয়দিন যা যা করেছে সব ভুলে নির্লজ্জের মতো তাকিয়ে আছে। যারা তো ফিদা হয়ে গেছে এই লোকটার উপর। যারার কাছে আরমানকে একজন আকর্ষণীয় সুদর্শন পুরুষ লাগছে। আরমান শাওয়ার নিয়ে এসে সোজা চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। তার রুমে যে একজন রমণী এসে বসে আছে তার সেদিকে কোনো খেলাই নেই। সে নিজের কাজ করতে ব্যস্ত। চুল থেকে টপ টপ করে পানি পড়ার কারণে পরনের তোয়ালে খুলে মাথা মুছতে থাকে আরমান। ও আল্লাহ গো! ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যায় যারা। কারো চিৎকার শুনে হকচকিয়ে উঠে আরমান। হাতে থাকা তোয়ালেটা কোমরে ভালোভাবে পেঁচিয়ে নেয় তাড়াতাড়ি। পিছন ঘুরে দেখে সাদা কলেজ ড্রেস পরা এক রমণী জ্ঞান হারিয়ে পড়ে আছে মেঝেতে। রমণীর দিকে আর একটু এগিয়ে এসে দেখে এটা তার হাফ ইঞ্চি মেয়ে। অবাক হয়ে অনেক আরমান। সে জানতো তার হাফ ইঞ্চি মেয়ে এখানে আসবে, কিন্তু এখানে এসে তার রুমে বসে থাকবে একটা কসমিনকালে ও আশা করেনি সে। কিন্তু ভাবার বিষয় হলো এ মেয়ে জ্ঞান হারালো কেন? এক তো এখানে এই লোকটাকে সে আশা করেনি।
তার উপরে এতে হ্যান্ডসাম এই লোক আগে লক্ষ্য করেনি, যখন ভালো করে পর্যবেক্ষণ করে তখন ফিদা হয়ে যায়। আবার আরমানের বেয়াকেলে কাজ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না যারা। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। যদিও আরমান তোয়ালের নিচে অন্তর্বাস পড়া ছিল, তারপরও সে তো আর এসব দেখে অবস্থ নয়। তাই ছোট মস্তিষ্কের হাই বোল্ডের চাপ নিতে পারেনি সে। আরমানের রুম থেকে যারার চিৎকার শুনে ফিহা আর মিমের হাতটা কেঁপে ওঠে। এই তো মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে এখান থেকে গেল, তাহলে হঠাৎ করে এমন চিৎকার করলো কেন? কোনো বিপদ হয়নি তো আবার যারার? ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসে দুইজনের। দৌড় লাগায় তারা দুজন যারা যে রুমটায় আছে। রোহান আর জাহেদ ও ভয়ে পেয়ে যায় এমন ঘটনায়। তাই তারা দুজন ও মিম আর ফিহার পিছন পিছন যায়। ড্যাশ ড্যাশ। মিম আর ফিহার রুমের ভিতরে ঢুকে যা দেখলো তাতে তাদের কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম প্রায়। ড্যাশ 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 ড্যাশ। দুজনে দৌড়ে এসে যারাকে তাদের কাছে আগলে নেয়। যারার এমন অবস্থা দেখে দুইজনেই কান্না করে দেয়। যারা গালে হালকা করে চাপড় দিয়ে বার করে ডাকছে যারাকে। এই জানু, কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো তোর? ফিহা, জানু উঠো না, খুব ভয় করছে তো আমাদের তোকে এই অবস্থায় দেখে। তাদের হাউমাউ কান্নার শব্দে ঘুম ভেঙে যায় জিনিয়ার। বড় ভাইয়ের রুম থেকে কান্নার শব্দ আসছে শুনে তাড়াতাড়ি শুয়া থেকে উঠে দৌড় লাগায় সেই রুমে। বড় ভাইয়ের রুমের দরজায় এসে দেখে কত মানুষ। ভিতরে ঢুকে দেখে মেঝেতে একটা মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে। জিনিয়া তাদের দিকে এগিয়ে এসে বলে, এই তোমার, ওকে ধরে তাড়াতাড়ি বেডে শুয়ে দাও। ও তো জ্ঞান হারিয়েছে, ওর জ্ঞান ফিরাতে হবে দ্রুত। জিনিয়ার কথা মতো যারাকে ধরে বেডে শুয়ে দেয় দুইজন মিলে। যারার মাথার হিজাব খুলে চুলগুলো আগলা করে দেয়। চুলগুলো বড় হওয়ায় প্রায় অনেকটা জায়গায় ছড়িয়ে দেয়। জিনিয়া বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে যারার চোখে মুখে পানির দিতে থাকে। যারার অবস্থা দেখে জেরিন ও কান্না করে দেয়। কান্না করতে করতে বড় বোনের গা ঘেঁষে দাঁড়ায়। কান্নারত অবস্থায় বলতে থাকে জেরিন, আপু সাদা পরীর কি হয়েছে? সাদা পরী ঠিক হয়ে যাবে তো? ছোট বোনের কথা শুনে জিনিয়া জেরিনের দিকে তাকায়। এই মেয়েকে তার বোন চিনে কিভাবে? তারা তো এখানে নতুন, পরিচিত কেউ নেই এখানে তাদের। ড্যাশ ড্যাশ ড্যাশ। জিনিয়া, জেরি তুই চিনিস এই আপুকে? জেরিন বোনের কথায় স্বাভাবিকভাবে ওর দেয়, হ্যাঁ চিনি তো আমি সাদা পরীকে। তার সাথে আমার এখানে আসার প্রথম দিন দেখা হয়েছিল গেটে। রোহান আর জাহেদ ফিহা আর মিমের মুখ দেখলেও যারার মুখ দেখায় সুযোগ হয়ে ওঠেনি তাদের, কারণ যারা সবসময় মুখে মাস্ক পরে থাকে। কিন্তু আজ যারাকে দেখে তাদের চক্ষু চরকাজ হয়ে যায়। মেয়েটা হাইটে ছোট দেখতে হলেও এমনিতেই পরীর মতো সুন্দর। কি মায়াবী মুখমণ্ডল তার। রোহান তো প্রায় ক্রাস খেয়ে ফেলেছে। আর এদিকে জাহেদ যারার মুখের দিকে তাকিয়ে আছে হা করে। চোখের সামনে সে যেন কোনো আকাশের পরী দেখছে। জাহেদ রোহানের কানে কানে এসে বলে, ভাইয়া এই মেয়ে তো পরীর মতো সুন্দর দেখতে। আরমান ভাইয়ার পছন্দ আছে বলতে হবে কিন্তু। রোহান, তা একদম ঠিক ঠিক বলেছিস তুই। আমার বন্ধুর চয়েস আছে। কিন্তু আরমানকে তোয়ালে পেঁচানো অবস্থায় দেখে রোহানের কপালে বাজ পড়ে। তার বন্ধুর এই অবস্থা, আবার মেয়েটাও অজ্ঞান হয়ে পড়ে আছে। বিষয়টা তার কাছে খটকা লাগলো বেশ। তাই রোহান আরমানের কানে কানে ফিসফিস করে বলে, কি ব্যাপার দোস্ত, তোর এই অবস্থা, আবার মেয়েটাও অজ্ঞান হয়ে গেছে। কি করেছিস তুই মেয়েটার সাথে? যাই বলিস তোর কিন্তু পছন্দ আছে বলতে হবে। ছোট হলেও একদম পরি পছন্দ করেছিস তুই। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আরমান একদিনে তাকিয়ে ছিল যারার দিকে। যারা মুখ শুধু একবার দেখেছে সে, কিন্তু তার চুল দেখায় হয়ে ওঠেনি তার। সে তো ভাবতো হয়তো মেয়েটার চুল ছোট তাই হিজাব পরে থাকে সবসময়। কিন্তু আজ তার ভাবনাকে ভুল প্রমাণ হয় যখন দেখে জিনিয়া যারার হিজাব খুলে ঘন বাদামি লম্বা চুলগুলো মেলে দেয় তখন। তার হাফ ইঞ্চি মেয়ের এত বড় চুল হতে পারে তা সে কখনো ভাবতে পারেনি। কিন্তু রোহানের মুখে বারবার মেয়েটা শুনে চোখ গরম করে তাকায় তার দিকে আরমান। আবার তার না হওয়া বউকে তারই সামনে বলছে পছন্দ হয়েছে রোহানের। মাথায় আগুন জ্বালে উঠে আরমান। এত মানুষ এখানে না থাকলে হয়তো আজকে তার মেইন জিনিস ফাটিয়ে ফেলতো আরমান। রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে আর কতবার বলতে হবে এই মেয়ে না ডাকতে মাঞ্জেরাকে? ভাবি বলে ডাকবি শালা। আবার বলছিস পছন্দ হয়েছে তোর? ওর দিকে তাকালে চোখ তুলে এনে ডাস্টবিন এ ফেলে দিব আমি। মাইনিত। আরমানের থ্রেট শুনে শুকনো ঢোক গিলে রোহান। সঠিক মানুষের সামনে ভুল কথা বলে ফেলেছে সে। আরমানের ভয়ে মিনমিন সুরে বলে, আমি ভুল করে বলে ফেলেছি। সরি দোস্ত। আমি কেন ওর দিকে না, মানে ভাবির দিকে নজর দিতে যাব বল? আমার জন্য তো তোর বোন আছেই তাই না? আরমান, ফাঁকি সরি তোর কাছে রাখো শালা। এবারই লাস্ট, পরের বার আর সুযোগ দিব না আমি। মিম আর ফিহা যারাকে নিয়ে এতই ব্যস্ত।
হয়ে পড়ে যে রুমে কে আছে তা খেয়াল করেন না তারা। ফিহার হঠাৎ করে চোখ পড়ে আরমানের উপর। এই লোকটাকে এখানে দেখে বেশ অবাক হয়। তারা মানে তার জানুর এই অবস্থার জন্য এই লোকটা দায়ী। আরমানকে এবার ফিহা শাসিয়ে হবে। এই শয়তান লোকটা এখানে কি করছে? এই লোকটার জন্য আমার জানুর এই অবস্থা। এই লোকটার নামেই তো আমরা নালিশ করতে এসেছি। উনাকে এক্ষুনি এই ঘর থেকে বের করে দিন। ফিহার কথায় জিনিয়া কিছুই বুঝতে পারছে না। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়েটার এমন অবস্থার জন্য তার ভাই দায়ী। এটা কিভাবে সম্ভব? তারা তো তাদের চিনেই না, কখনো দেখে বলেও তো মনে হচ্ছে না। জিনিয়া, এই মেয়ে এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে? ওর এমন অবস্থার জন্য আমার ভাইয়া কেন দায়ী হতে যাবে? আজীব। জিনিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে টাস্কি খেয়ে যায় ফিহা আর মিম। আজকে মনে হয় তারা টাস্কি দিবস পালন করছে। একের পর এক টাস্কি খেয়ে যাচ্ছে এখানে এসে। অবাক হয়ে মিম বলে, কি বলে আপু তুমি? এই লোকটা তোমার ভাই? জিনিয়া, হ্যাঁ, উনি আমার বড় ভাইয়া আরমান খান। এই তিনজনের এক এক করে টাস্কি খেতে দেখছে তিনজন মানব নীরব দর্শকের মতো। আরমান এখনো তোয়ালে পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে আছে। তার সাথে রোহান আর জাহেদও। তাদের সংশয় দূর করতে জাহেদ এগিয়ে এসে বলে, যাকে খারাপ লোক ভেবে তোমরা যার কাছে নালিশ করতে এসেছো তারা দুজনই এক। যাকে খারাপ লোক ভেবে তোমার নালিশ করতে এসেছো যার কাছে তারা দুজনই এক ব্যক্তি। আজমিম আর ফিহা অবাকের উপর অবাক হচ্ছে। এত বড় মাপের একজন মানুষের সাথে তার বান্ধবী এতদিন গাধার মতো আচরণ করেছে না বোঝে। আর তারাও গাধিটার কথা শুনে এত দিন লোকটাকে ভুল বুঝে এসেছে। কত খারাপ ভেবেছে লোকটাকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। মিম, সরি ভাইয়া, আমরা আসলে আপনাকে না চিনে এত খারাপ ব্যবহার করে ফেলেছি। মিমকে সরি বলতে শুনে ফিহার বিরক্ত লাগে। ডিগ্রি ফিহা, এই তুই কেন সরি বলছিস? ওরা কেউ তো আর আমাদের তাদের পরিচয় দেয়নি, তাই ভুল বোঝাবুঝি একটা হয়ে গেছে। ফিহার কথায় বাম হাত টুকিয়ে দিয়ে জাহেদ বলে, এই কটকটি মেয়ে মানুষ। তোমরা একবার জানতে চেয়েছো আমরাকে, আবার বলছো পরিচয় কেন দেইনি? যত সব। প্লাস জাহেদ তাকে বারবার কটকটি বলছে দেখে তার মাথায় আগুন জ্বলে যায়। জাহেদের দিকে আঙুল তাক করে বলে, একদম উল্টা পাল্টা নাম ধরে ডাকবে না আমায়। আমার সুন্দর একটা নাম আছে, ফিহা। ফিহা আমার নাম, বুঝেছেন আপনি? জাহেদ, শুনো মেয়ে, তোমার সাথে এত সুন্দর নামটা একেবারেই যায় না। তোমার সাথে ওই কটকটির নামই পারফেক্ট ভাবে যায়। ফিহা, একদম বাজে কথা বলবেন না আপনি। এই আপনার নামটা যেন কি? জাহেদ। জাহেদ খান নাম আমার। জাহেদের নাম শুনে ফিহা ফাঁক করে হেসে ওঠে। হাসতে হাসতে বারবার মিমের উপর ঢলে ঢলে পড়ছে সে। জাহেদের দিকে তাকিয়ে বলে, ওই ওই বাংলাদেশের জাহেদ খা। হাসির কারণে কথা বলতে পারছেন না ফিহা। ফিহার কথার ধরন বুঝতে পেরে জিনিয়াও হেসে ফেলে ফিহার সঙ্গে তাল মিলিয়ে। ড্যাশ ড্যাশ। নাম শুনে এত হাসার কি হলো বোঝাতে পারছেন না জাহেদ। ভ্রুকুচকে তাকায় ফিহা আর জিনিয়ার দিকে। জাহেদ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করে, এত হাসার কি আছে এখানে? আমার নামকে কি তোমাদের কোনো কৌতুক বলে মনে হচ্ছে? কৌতুক বলে মনে হবে কেন? আপনি তো পুরোটাই একটা কৌতুকের গোডাউন। বাংলাদেশের একজন বিখ্যাত ডিক। হাসির তোপে আর বলতে পারল না ফিহা। কিন্তু এবার ফিহার কথা জাহেদ ছাড়া সকলেই বোঝাতে পারে ফিহা কি বলতে চাচ্ছিল। তাই সবাই একসাথে হাসতে থাকে, হো হা হা করে। তাদের এমন হাসি তামাশা দেখাতে বিরক্ত লাগছে আরমানের। এমনিতেই তার হাফ ইঞ্চি মেয়ে অজ্ঞান হয়ে আছে। এক পলক জারার দিকে তাকিয়ে সে ওয়ার্ডরোব থেকে নিজের জামা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রোহানকে বলে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করতে। দুপুর অনেক হয়েছে, সবার নিশ্চয়ই খিদে পেয়েছে। জারার এখনো জ্ঞান ফিরেনি। 1 ঘন্টার উপরে হতে চলল প্রায়। দুপুরের খাওয়ার জন্য জিনিয়া এসে মিম আর ফিহাকে জোর করে নিয়ে যায়। এইটুকু সময়ে মিম আর ফিহার সাথে জিনিয়ার বেশ ভাব জমে উঠেছে। যারা সজ্ঞানে থাকলে তার সাথে ও ভাব জমিয়ে নিত জিনিয়া। জিনিয়া এমনিতে কম কথা বললেও খুব মিশুক প্রকৃতির মেয়ে। খাওয়া দাওয়া শেষ করে মিম আর ফিহাকে নিয়ে জিনিয়াদের রুমে নিয়ে আসে। মিম, ফিহা, জেরিন আর জিনিয়া 4 জন মিলে গল্প করতে থাকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। জাহেদ এখনো মুখ ভার করে বসে আছে। তখন তার নাম নিয়ে এত হাসাহাসি করতে দেখে মোটেও পছন্দ হয়নি তার। রোহান তার দিকে তাকিয়ে একটু পর পর হাসছে। এত হাসাহাসি তার কাছে এখন প্রচুর বিরক্ত লাগছে। মনে মনে সবকটাকে গালি দিতে দিতে নিজের রুমে চলে আসে। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরমান বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল। তখন তার পাশে এসে দাঁড়ায় রোহান। রোহানের উপস্থিতি বুঝতে পেরে আরমান মনে মনে বল, চলে এসেছে ছেছোরা, এখনই বলবে দেহ ভাই একটা টান দেই।
আরমানের ভাবনার মাঝেই রোহান একথা বলে ফেলে, দোস্ত দেহ না একটা টা নদেই। প্লাস রোহানের কথা শুনে আরমান কিছু মনে করে না, কারণ এটা তার সাথে সবসময়ই হয়। রোহান সিগারেট কিনে খায় বলে মনে হয় না আরমান তার কাছেই এসে ভাগ বসায়। আর দিতে না চাইলে বলে, যে বন্ধু সিগারেটের ভাগ দেয় না সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে সিগারেটের ভাগ দেওয়া দরকার। আধ খাওয়া সিগারেটটা রোহানের দিকে এগিয়ে দেয় বিনা বাক্যে আরমান। সিগারেটটা শেষ করে পা দিয়ে পিষে আরমানের দিকে তাকায় রোহান। দোস্ত একবার গিয়ে ভাবিকে দেখে আয়, দেখ জ্ঞান ফিরেছে নাকি। মাঞ্জারাকে নিয়ে তোর এত না ভাবলেও চলবে, নিজেরটা নিয়ে ভাব আগে, আমারটা আমি বুঝে নিব। আরমানের মুখে মেয়ের নাম শুনে ফটাফট জিজ্ঞেস করে রোহান, মাঞ্জারা কে দোস্ত? গম্ভীর কণ্ঠে জবাব দেয় আরমান, তোর ভাবি। যা এখন এখান থেকে আমার মাথা না খেয়ে। রোহান দাঁত কেলিয়ে বলে, তোর মাথা বুঝি খাওয়ার জিনিস? বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না রোহান। দাঁড়ালেই সেধে বিপদ ডেকে আনা। ড্যাশ ড্যাশ। সিগারেটের গন্ধ একটা সেন্টার ফ্রেশ মুখে দিয়ে আরমান রুমে চলে আসে। রুমে এসে দেখে যারা নড়াচড়া করছে। নিজের হাত পা মুচড়ামুচড়ি করে শুয়া থেকে উঠে বসে। মাথাটা জিম ধরে আছে তার, তাই মাথায় হাত দিয়ে চেপে ধরে। আরমানের কাছে এই অবস্থায় কিউট বাচ্চাদের মতো লাগছে তার হাফ ইঞ্চি মেয়েকে। উঠে পড়েছেন ম্যাডাম আপনি? কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে আরমান দাঁড়িয়ে আছে তার দিকে দৃষ্টি রেখে। এখনো এখানে এই মানুষটাকে দেখে হঠাৎ করে কান্না করে দেয় যারা। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি বাড়ি যাব, আমি আম্মুর কাছে যাব, এখানে থাকবো না আমি। হঠাৎ করে যারাকে কান্না করতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কপালে বাজ ফেলে তাকায় আরমান যারার দিকে। এই হাফ ইঞ্চি মেয়ে, তুমি কান্না করছো কেন? আমি কি তোমার সাথে খারাপ কিছু করছি নাকি? যারা ডানে বামে মাথা ছাকায়, যার মানে না আরমান তার সাথে খারাপ কিছু করছে না। ড্যাশ ড্যাশ। তাহলে কান্না থামাও মেয়ে, এখন তাহলে মেইন টপকে আসি আমরা। আরমানের কথা কিছু বোঝালো না যারা। কি বিষয়ে কথা বলছে লোকটা, তাই কিছুটা তুতলিয়ে তুতলিয়ে বলে, মা। মানে মানে এই যে, জমি আমার, মালিক আমি, আমাকেই ধরে যখন তখন মারছো, গালি দিচ্ছ, আবার বলছো আমাকেই এই মাঠে ঢুকতে দিবে না। সব অপরাধ আমার সাথেই করেছ, আবার এসেছো আমার নামে আমারই কাছে বিচার দিতে। বিষয়টা কেমন হয়ে গেল না? আরমানের কথা শুনে পুরো থ হয়ে যায় যারা। তার যেন সবকিছুর হিসাব মিলাতে গিয়ে প্যাচ কেলে যাচ্ছে বারবার। আরমানের দিকে বোকার মতো তাকিয়ে আছে যারা। কোথায় যেন হিসাব মিলছে না তার, তাই বোকার মতো প্রশ্ন করে ফেলে, পনিকে? যারার বোকার মতো প্রশ্ন শুনে প্রাণ খোলা এক হাসি দেয় আরমান। হাসতে হাসতে যারার দিকে এগিয়ে এসে বলে, যার কাছে বিচার দিতে এসেছো আর তার আসল পরিচয় জানো না বোকা মেয়ে? আমি আরিফ খানের একমাত্র সন্তান আরমান খান। আরমান তাকে কি বলল সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে আরমানের গ্যাজে দাঁতের হাসির দিকে। লোকটাকে হাসলে কি সুন্দর লাগে, আল্লাহ! এই বেডার রূপ দেখে মনে হচ্ছে তার আজ মৃত্যু অনিবার্য। বোকা বোকা চাহনি দিয়ে আরমানের দিকে তাকিয়ে বলে, কাউকে একটু ডেকে দিবেন প্লিজ, আমি আপনার হাসি দেখে জ্ঞান হারাচ্ছি মনে হচ্ছে। ব্যাস বলতে দেরি হলো, আবারও যারা বিছানায় নেতিয়ে পড়তে দেরি হলো না। যারাকে আবারও জ্ঞান হারাতে দেখে কিছুটা অবাক হলো বেশ আরমান। মানুষ কারো হাসি দেখেও জ্ঞান হারায় এটা সে আগে জানত না। কিন্তু যারার অবস্থা দেখে তাড়াতাড়ি ছুটে এসে তাকে আগলে নেয় আরমান। বালিশে মাথা দিয়ে সুন্দর করে শুয়ে দেয় যারাকে। আরমান রুম থেকে বেরিয়ে আসে জিনিয়াদের ডেকে নিয়ে যায়। জিনিয়া, ভাইয়া ওর আবার কি হয়েছে? আরমান গম্ভীর কণ্ঠে বলে, জানি না আমি, আমাকে দেখার পর আবারও জ্ঞান হারিয়েছে। জিনিয়া আর কথা না বাড়িয়ে যারার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মিম আর ফিহা যারার মাথার কাছে বসে আছে। কিছুক্ষণ পর যারার জ্ঞান ফিরে আসলে সবাই সুস্থির একটা শ্বাস ফেলে। যারার চারপাশে এত মানুষের ভিড় দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তার চেনা দুইজন কাছে মানুষকে দেখে ভয়টা দূর হয়ে যায়। শুয়া থেকে উঠে বসে যারা সবার দিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগে, সবার মুখই তার চেনা কিন্তু শুধু একজনের ছাড়া। জিনিয়া, সবার সাথে একবার করে দেখা হলেও জিনিয়ার দিকে দেখা হয়নি তার। তাই জিনিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি তুমি কে? আগে তো দেখিনি কখনো। যারার কথায় ফিহা উত্তর দেয়, এই হচ্ছে জিনিয়া আপু, তোর জ্ঞান ফিরাতে আমাদের অনেক হেল্প করছে আপু। এবার জেরিন যারার কাছে এগিয়ে এসে বলে, এটা হলো আমার বড় আপু, জিনিয়া। আমার আপু অনেক ভালো, তোমার হেল্প করেছে। যারা, ধন্যবাদ আপি। ধন্যবাদ দিতে হবে না বোকা, তুমি তো আমার বোনেরই মতো, খুব মিষ্টি একটা মেয়ে। জিনিয়ার কথায় আরমান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, পছন্দ হয়েছে তোর? বড় ভাইয়ের কথায় চটপট উত্তর দেয় জিনিয়া, হ্যাঁ,
খুব পছন্দ হয়েছে আমার যারাকে। জিনিয়ার সাথে তাল মিলিয়ে জেরিন ও বলে, আমারও সাদা পরীকে খুব পছন্দ হয়েছে। রোহান আর জাহেদ ও বোকার মতো বলে, আর আমাদেরও। তোদের জিজ্ঞেস করছি আমি, গরু কোথাকার। চুপ করে দাঁড়িয়ে থাক, নয়তো রুম থেকে বের করে দিব। মুখের উপর অপমান করে দিল দুজনকে। তারা তো সরল মনে বলেছে শুধু পছন্দ হয়েছে, তাই বলে তাদের কথায় কথায় গরু বলতে হবে। বন্ধু হিসেবে একটু যদি সম্মান দিত তাকে এই ছেলেটা। আরমান এবার যারার দিকে তাকায়, যারা আরমানের দিকে তাকিয়ে থাকায় দুজন চোখাচোখি হয়। লজ্জায় পড়ে যায় যারা, তাই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলে। যারাকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসে আরমান। মিম আর ফিহার দিকে তাকিয়ে বলে, ওকে ফ্রেশ করিয়ে বাড়িতে নিয়ে যাও তোমরা। অনেক লেট হয়ে গেছে তোমাদের আজ। বাড়ির লোকেরা হয়তো তোমাদের জন্য সবাই চিন্তা করছে। বলে আরো একবার যারার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসে আরমান। যারা নিজেই ফ্রেশ হয়ে নেয়, খোলা চুলগুলো হাতে সাহায্যে বেঁধে নেয়, গলায় ঝুলিয়ে থাকা হিজাবটা সুন্দর করে পরে নেয়। মাস্ক আর পরে না যারা। ফিহা আর মিম যারাকে নিয়ে রুম থেকে বের হয় চলে আসার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে পা রাখতে যাবে, এমন সময় পিছন থেকে তাদের ডাক পড়ে। তোমাদের একা যেতে হবে না, রোহান আর জাহেদ তোমাদের পৌঁছে দিয়ে আসবে। আরমানের কথা তার দিকে দুজনই বড় বড় চোখ করে তাকায়। তারা কিভাবে পৌঁছে দিয়ে আসবে? তারা তো এখানকার কিছুই চিনে না। দুজনের মুখ খুলে কিছু বলতে নিবে তারা আগে যারা বলে, তার কোনো দরকার পড়বে না, আমরা একাই যেতে পারবো, সমস্যা হবে না কোনো। যারার কথায় আরমান রাশবাড়ি কণ্ঠে বলে, তোমার কাছে জানতে চেয়েছি কিছু আমি। যা বলছি তাই হবে, তারা দুজন তোমাদের পৌঁছে দিয়ে আসবে ব্যাস। এটাই আমার শেষ কথা। আরমানের ধমক শুনে চুপ হয়ে যায় যারা, দ্বিতীয় কোনো বাক্য মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হলো না তার। ভাইয়ার কথায় জিনিয়া এগিয়ে এসে বলে, তাহলে ভাইয়া আমিও চাই ওদের সাথে। জুনিয়ার কথা শুনে আরমান তাকায় তার দিকে। বড় ভাইয়া কঠিন দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, না মানে ওদের সাথে শুধু ছেলে মানুষ দেখলে ওদের বাড়ির লোকেরা খারাপ ভাবতে পারে, তাই বলছিলাম আর কি। জিনিয়ার কথা আরমানের কাছে ঠিক মনে হলো। ছেলে মেয়ে একসাথে দেখলে গ্রামের মানুষের মনে হাজারটা কুচিন্তা ঘুরে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি আবার। রোহান ওকে ভালো করে দেখে নিয়ে যাবি তোর দায়িত্বে। আরমানের একথায় বড় বড় চোখ করে তাকায় রোহান, মনে মনে ভাবে, এই কি বলছে তার বন্ধু? সে কি ঠিক শুনছে তার কানে? সেদিন রাতেই না বলল ওর থেকে দূরে থাকতে, এখন আবার বলছে জিনিয়াকে যেন সে নিজের দায়িত্বে ভালো করে নিয়ে যেতে। সে কি স্বপ্ন দেখছে নাকি? এখন যদি তার বন্ধুকে দুইটা চুম্মাও দেয় তাহলে কম হবে। খুশিতে মনটা আকুপাকু করছে তার। রোহানকে তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে আরমান বলে, এভাবে না তাকিয়ে নিয়ে যাও ওদের তাড়াতাড়ি। জেরিন ও তাদের পিছ ধরে বলে, আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো। জেরিনের এমন লাফালাফি করতে দেখে জাহেদ জেরিনের চুলে টাক দিয়ে বলে, সবসময় বড়দের বিষয়ে তোর নাক গুলাতেই হবে তাই না রে জেরি? ভাইয়ার কথা শুনে গাল ফুলিয়ে অগ্রসর হয় যারার দিকে। যারার কাছে এসে কাক হেসে দাঁড়িয়ে পড়ে জেরিন। কাদো কাদো মুখ দেখে বলে, আমায় তোমার সাথে নিয়ে যাবে সাদা পরি? দেখ ভাইয়া বলছে নিবে না আমায়। জেরিনকে দেখে যারার খুব মায়া হলো। জেরিনের গালে হাত দিয়ে বলে, আচ্ছা নিয়ে যাব আমার সাথে বুলবুল পাখি। যারার কথায় খুশিতে লাফালাফি করতে করতে জাহেদের কাছে এসে মুখ বাঁকিয়ে বলে, দেখেছো আমায় নিয়ে যাবে বলেছে সাদা পরি। জিনিয়া যখন শুনল তার বড় ভাইয়া তাকে নিয়ে যাওয়ার জন্য রোহানকে দায়িত্ব দিয়েছে, তখন থেকেই জিনিয়ার রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান এক পলক জিনিয়ার দিকে তাকিয়ে দেখে তার চাঁদ সুন্দরী তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার দৃষ্টি দীর্ঘস্থায়ী করেনি রোহান, সাথে সাথে চোখ সরিয়ে ফেলে জিনিয়ার থেকে। সে যে খুশি তা বোঝানো যাবে না তার চাঁদ সুন্দরীকে। রোহান চোখ সরিয়ে ফেলতে দেখে বুকটা মুচড় দিয়ে উঠে জিনিয়ার। কি পাষাণ পুরুষ! ড্যাশ ড্যাশ। আরমান এবার সবাইকে তাড়া দিয়ে বলে, যা এখন সবাই ওদের তিনজনকে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবি, কোনো গাফিলতির করা চলবে না। আরমানের এমন হুকুম করা কথায় বিরক্ত বোধ করছে জাহেদ। ফিহার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকে এই কটকটি মেয়েটার সাথে যেতে হবে এখন। এই মেয়েটাকে তার এমনিতেই পছন্দ না, সব সময় তার সাথে ঝগড়া করে। বেয়াদব মেয়ে কোথাকার। ফিহার হঠাৎ করে জাহেদের দিকে চোখ চায়, দেখে সে তার দিকেই তাকিয়ে আছে। কপাল কুঁচকে গলা খেকিয়ে জাহেদকে বলে, এই মিয়া লুচ্চুদের মতো তাকিয়ে আছে কেন আমার দিকে? জীবনে মেয়ে মানুষ দেখেননি? চোখ সরান বলছি আমার দিক থেকে। দিল দিল শেষ করে তার মানসম্মান এই কটকটি মেয়ে। তাকে কেন কেউ সম্মান দেয় না? সে কি একটু সম্মান পাওয়ার যোগ্য না? রাগে দুঃখে নিয়ে চুল ছিঁড়তে মন চাচ্ছে তার।
জাহেদ ফিহার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, এই কটকটি মেয়ে, নিজেকে এতটাও বিউটি গার্ল ভেব না। দেখতে তো পুরো কটকটির মতো। আবার বড়দের সাথে বেয়াদবি করো। বাসার ঠিকানা বলো, তোমার বাবার কাছে বিচার দিয়ে আসবো তোমার নামে। ফিহাও জাহেদর কথা পাত্তা না দিয়ে বলে, আমার বাড়ি বাংলাদেশ। আর কি করছো আমার সাথে? বাসার ঠিকানা বলো কটকটি। আর কি কোথায় করলা? আজীব। আপনার সবার বাড়ি তো বাংলাদেশে। কটকটি মেয়ে মানুষ। এই গ্রামে তোমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করছি। বাসার ঠিকানা বলা যাবে না। কেন? বাসার ঠিকানা বললেই আপনি আমাদের বাসায় যাবে। তখনও অনেক খরচ হবে। বাসায় কেউ প্রথম গেলে তাকে না খাইয়ে ছাড়া যায় না। তাই বাসার ঠিকানা বলা যাবে না। ফিহার কথা জাহেদ ভ্যাবাচাকা খেয়ে যায়। এই কটকটি মেয়ে কত দূর ভেবে ফেলেছে। জাহেদ ফিহাকে বলে, কি কিপ্টে মেয়ে তুমি কটকটি। তোমায় যে বিয়ে করবে তার পুকিতে সবুজ বাতি জ্বলে যাবে। তোমার স্বামীর সংসারে শুধু আয় আর আয় হবে। ফিহাও ভাব নিয়ে বলে, স্বামীর সংসারে আয় করার জন্যই এখন থেকে কিপটামি করা প্র্যাকটিস করছি। জাহেদ এবার নিজের মাথা চুলকায়। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, তোমার মতো কিপ্টে মেয়েই আমার দরকার সংসারে সবুজ বাতি জ্বালানোর জন্য। কি বললেন আপনি? কিছু না কটকটি। আমার কথা তোমার মোটা মাথায় ঢুকবে না। জাহেদ তাকে সেই কখন থেকে কটকটি বলছে, এখন আবার মাথা মোটা বলতে দেখে রাগী দৃষ্টিতে তাকায়। মুখ বাঁকিয়ে ফিহাও বলে, ডিগ বাজিওলা জাহেদ খান। জাহেদ খান কথাটা জাহেদ না বোঝালেও আর সবাই ঠিকই বুঝতে পারে। সবাই মুখ টিপে টিপে হাসে জাহেদের দিকে তাকিয়ে। ফিহাকে এমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখে মিম আর যারা দুজনই চোখ রাঙায়। তাদের চোখ রাঙানো দেখে ভদ্র মেয়ের মতো চুপ হয়ে যায় ফিহা। জিনিয়া ভাইকে এমন নাস্তানাবুদ হতে দেখে খুব মজা পাচ্ছে। মুখ লুকিয়ে হাসছে সে। এরা দুজন যদি এখানে দাঁড়িয়ে সারাদিন ঝগড়ায় করে তাহলে বাড়ি ফিরবে এখন। তাই সবাইকে তারা দিয়ে বলে, হয়েছে তোমাদের দুজনের ঝগড়া করা। এখন আমরা যেতে পারি সবাই। রোহানও সবাইকে তারা দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। আমাদের আবার ফিরতে হবে। 5টা প্রায় বাজতে চলল। এক এক করে সবাই ঘর থেকে বাইরে বের হয়। যারা তখনকার চোখাচোখি হওয়ায় লজ্জায় এখন পর্যন্ত একবার ও আরমানের দিকে তাকায়নি। ঘর থেকে বেরিয়ে আসার সময়ও একবার বলে আসেনি। শুধু চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে আসে যারা। আরমানও আর যারাকে কিছু বলেনি, শুধু তাকিয়ে ছিল তার দিকে। সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে আরমানও নিজের রুমে চলে আসে। হঠাৎ করেই তার কেন জানি ক্লান্ত লাগছে, অস্বস্তি লাগছে। তাই পরনের টি শার্টটা খুলে উদয়ন শরীরের বিছানায় শুয়ে পড়ে। যারারা প্রায় গেটের সামনে চলে আসে। যারার কেন যেন মনে হচ্ছে সে কিছু ভুলে রেখে যাচ্ছে। তার কেমন যেন খালি খালি লাগছে। হঠাৎ মিমের কাঁধে ব্যাগ দেখে দাঁড়িয়ে যায়। নিজের কাঁধে হাত দেয়। তার ব্যাগ কোথায়? তার মানে মনের ভুলে রেখে চলে এসেছে সে। হায় খোদা! জিনিয়া পিছন ঘুরে দেখে যারা দাঁড়িয়ে পড়েছে। তাই যারার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে যারা? দাঁড়িয়ে পড়লে কেন? শরীর খারাপ লাগছে? না না, আপুর শরীর একদম ঠিক আছে। কিন্তু কিন্তু কি যারা? আসলে আপু আমি মনের ভুলে আমার ব্যাগটা রেখে এসেছি। ওহ, এই কথা। দাঁড়াও জাহেদ ভাইয়াকে বলছি এনে দিতে। না না, আপু তার কোনো প্রয়োজন হবে না। আমি যাচ্ছি। ভাইয়ার কষ্ট করে যেতে হবে না। এই বোকা মেয়ে কষ্ট কেন হবে? দাঁড়াও ডাক দিচ্ছি আমি। এই জাহেদ ভাইয়া এদিকে এসো তো। জিনিয়ার ডাক শুনে জাহেদ চলে আসে বোনের কাছে। কি হয়েছে ডাকিস কেন? আসলে ভাইয়া যারা তার ব্যাগটা ভুল না রেখে এসেছে, যদি এনে দিতে। জাহেদ বলল, আচ্ছা তোমরা দাঁড়াও এখানে, এনে দিচ্ছি আমি। যারা এক প্রকার জাহেদকে জোর করে বলে, ভাইয়া আপনি দাঁড়ান আমি যাচ্ছি, বলে আর দাঁড়ালো না, দৌড়ে চলে যায় বাড়ির দিকে। আজ ওরা তাদের অনেক হেল্প করছে, তাই যারা চায় না তার জন্য ওরা আর কোনো কষ্ট করুক। ড্যাশ ড্যাশ। বাড়ির ভিতরে এসে সোজা চলে আসে সে যে ঘরটায় জ্ঞান হারিয়েছিল। এই রুমেই তার ব্যাগ রেখে গেছে হয়তো। দরজা ঠেলে ভিতরে ঢুকতে চোখ তার চরকাজ হয়ে যায়। লোকটা এখনো উদম গায়ে শুয়ে আছে, চোখের উপরে উল্টো হাত দিয়ে। শুকনো ঢোক গিলে যারা। লজ্জা করছে তার, এখন রুমের ভিতরে কিভাবে যাবে? দরজা খোলার শব্দ শুনে চোখ থেকে হাত সরিয়ে তাকায় দরজার দিকে আরমান। এখন এখানে সে তার হাফ ইঞ্চি মেয়েকে আশা করেনি। সে তো চলে গেছে, তাহলে আবার ফিরে এলো কেন? শুয়া থেকে উঠে এসে যারার সামনে দাঁড়ায়। যারার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বলে, কি চাই দৃষ্টি? আবার কেন এসেছো এখানে? আবার জ্ঞান হারানোর ইচ্ছে আছে নাকি? দৃষ্টি বলে ডাকে দেখে যারা তাকায় একবার দরজার বাইরে। যদি অন্য কেউ হয় তাই। কিন্তু তার পিছনে কেউ নেই। যারার এমন দৃষ্টি এলোমেলো অবস্থা দেখে আরমান বলে, কি দেখছো বাইরে দৃষ্টি? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এবার বোঝালো যারা লোকটা তাকেই দৃষ্টি বলে ডাকছে।
কিন্তু লোকটা তো তার নাম জানে, কাল রাতেই তো বলেছে সে। লোকটার কি স্মৃতিচারণ হয়েছে নাকি? আবার ভয়ও কাজ করছে, এখন এখানে তারা দুজন ছাড়া কেউ নেই। তারপরও নিজের ভয়টা প্রকাশ করলো না যারা। ধীর তার সাথে বলে, আমার নাম মাঞ্জারা, বৃষ্টি নয়। আমি জানি তোমার নাম মাঞ্জারা, বৃষ্টি নয়। কিন্তু তুমি কি তোমার নামের অর্থ জানো? হাফ ইঞ্চি মেয়ে আরমানের কথায় মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে বলে, হ্যাঁ জানি। কি? বৃষ্টি। তাহলে আমি কি বলেছি তোমায়? বৃষ্টি। বৃষ্টি অবাক হয়ে তাকায় আরমানের দিকে যারা। আরমান যারার দিকে আরো এগিয়ে এসে বলে, আমার দিকে এভাবে তাকাতে হবে না। আমি জানি আমি খুব হ্যান্ডসাম। তো কি জন্য আবার এখানে এসেছো তুমি? আমাকে একটু সময়ের মাঝে মিস করছিলে বুঝি? আরমানের বলা কথায় মুখ বাঁকায় যারা। আবার অস্থিরও লাগছে তার, একরাশ লজ্জা এসে বিড় করছে তার চোখে। লোকটা উদম গায়ে তার এত কাছে, দম বন্ধ হয়ে আসছে তার। তাই দরজার কাছ থেকে পিছিয়ে গিয়ে বলে, মিস করতে যাব কেন? আমি তো আমার ব্যাগ নিতে এসেছি এখানে। আমার ব্যাগটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে। ভিতর গিয়ে নিজের ব্যাগ নিজেই নিয়ে নাও। আরমান দরজার সামনে থেকে সরে জায়গায় করে দেয় যারাকে, যেন যারা রুমের ভিতরে ঢুকতে পারে। দরজা কাছ থেকে সরে এসে বিছানায় বসে আরমান। যারা ছোট ছোট পা দিয়ে হেঁটে রুমের ভিতর প্রবেশ করে। রুমের চারদিকে চোখ ফুলিয়ে দেখে তার ব্যাগ কোথায় আছে। চোখ যায় বিছানায় থাকা তার ব্যাগটার দিকে, কিন্তু সেখানে আরমান বসে আছে উদম শরীরে। কি করে ব্যাগটা নিবে সে? তাই মিনমিন সুরে বলে, আপনার পাশে থাকা ব্যাগ দিন কষ্ট করে। যারাকে এমন হাসফাস করতে দেখে যেন মজা পাচ্ছে আরমান। যারার অস্থিরতা আরো বাড়িয়ে দিতে আরমান আগের ন্যায় বসে থেকেই বলে, নিয়ে নেও। আমি পারবো না দিতে। উপায় নেই কোনো আর যারার কাছে। লোকটা নাকচ করে দিয়েছে ব্যাগটা দিতে। তাই বিছানার দিকে এগিয়ে আসে যারা ব্যাগটা নেওয়ার জন্য। লজ্জা ভয় হাত পা কাঁপছে যারার। শুকনো একটা টোক দিলে যেই না ব্যাগটা নিতে যাবে এমনি ঘটে গেল আরেক বিপদই। কি থেকে কি হয়ে গেল আল্লাহ! এরকম অস্বস্তিকর বিষয়ে পড়তে হবে যারাকে তা সে কল্পনাতেও ভাবেনি। নিজের বোকামিতে নিজেই ছি করছে যারা। পাকামু করে না আলসে এ হতো নয়। এই শয়তান লোকটা এখন তাকে গায়ে পড়া নির্লজ্জ মেয়ে না জানি ভাবে। লজ্জা মাটির নিচে চলে যেতে মন চাচ্ছে যারার। ভয়ে ভয়ে কাজ করতে গেলে এমনই অবস্থা হয়। এই জন্যই আম্মু বলে, যারা তুই কোনো কাজই ঝামেলা না করে করতে পারিস না। যারা যখন বেড থেকে ব্যাগটা নিতে যাবে তখন আচমকাই হুচট খেয়ে পড়ে যায় আরমানের উন্মুক্ত বুকে দাব করে। হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়বে যারা তা কোশ্চিনকালেও কল্পনা করেনি। যারা নিজের চোখ তৎক্ষণাৎ খিচে বন্ধ কর নেয়। যারার বুক পিঞ্জরে ধুকপুক করা শুরু হয়ে যায়। পুরুষ মানুষের পোষ্য পেয়ে হাতে পায়ে কাঁপুনি দিয়ে উঠে যারা। যারার মনে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়, যার সাথে সে কোনো পূর্ব পরিচিত হয়। এই অনুভূতি এটা একদম নতুন তার কাছে। সবকিছু যেন তার কাছে এখন এলোমেলো লাগছে। মনের ভিতর কেমন তাণ্ডব শুরু হয়ে যায় যারার শিরদাঁড়া বেয়ে মুহূর্তে এক শীতল স্রোত নেমে যায়। নিজের এই অবস্থায় নিজেই অবাক হচ্ছে যারা, কই আগে তো এমন হয়নি কখনো। তাহলে আজ কেন হচ্ছে? আস্তে আস্তে চোখ খোলে আরমানের দিকে তাকায় যারা। লোকটা তার দিকে তাকিয়ে আছে কেমন চোখ করে। চোখ দুটো কেমন গুলাতে হয়ে আছে লোকটার। লোকটা যেন নেশা করে আছে এমন লাগছে তার কাছে। আরমানের চোখের দিকে তাকিয়ে সেও যেন কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে, নিজের অনুভূতিগুলোকে দমিয়ে। যারা ধীরে ধীরে যখন আরমানের বুকে নিজের দুই হাত সরিয়ে ওঠার চেষ্টা করে তখন আবারও হাত ফসকে আরমানের বুকে পড়ে যায়। আরমানের বুকের উপরে পড়ে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। যারাকে এত লজ্জা পেতে দেখে আরমান ঠোঁট কামড়ে হাসে। তার হাফ ইঞ্চি মেয়ে তার বুকে পড়ে আছে, কিন্তু তার বুকে মেয়েটাকে একটা চুনাপুটি গালছে। মেয়েটা আসলেই অনেক ছোট তর থেকে, কিন্তু পরি ঠোঁটের কোণে কালো তিলটা। মেয়েটা যেমনই হোক তারই তো হাফ ইঞ্চি মেয়ে। যারা লজ্জায় লাল হয়ে আছে। যারার লজ্জায় আরো বাড়িয়ে দিতে আরমান বলে, 17 বছরের মেয়ে হয়ে 28 বছরের ছেলের ইজ্জত হরণ করতে লজ্জা করছেন না মেয়ে? আমি বোকাশোকা বলে এমন অত্যাচার করবে তুমি? আরমানের কথা শুনে জটপট করে আরমানের বুক থেকে উঠে পড়ে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে দরজার সামনে দাঁড়ায়। লজ্জা কান গরম হয়ে গেছে যারার। গাল দুটো এখন পুরো লাল টমেটো হয়ে আছে। লজ্জায় গলা দিয়ে কথা বের যাচ্ছে না তার। লোকটা ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলছে। আরমান বেড থেকে উঠে এসে যারার সামনে দাঁড়ায়। তার হাফ ইঞ্চি মেয়ে লজ্জা পাচ্ছে তাক। আরমান আবারও বলে, একটু আগে আমায় তুমি উলঙ্গ অবস্থায় যাকে বলে বিনা পোশাকে দেখে ফেলেছ। এখন আবার এসে সোজা আমার বুকে ঢলে পড়ছো মনে। মতলব ভালো ঠেকেছে না মেয়ে তোমার? আরমানের এমন তাকে এমন খোঁচা দেওয়া কথা শুনে বড় বড় চোখ করে তাকায়।
লোকটা তাকে ইনডাইরেক্টলি নির্লজ্জ বলছে, কিন্তু সে তো কিছু দেখেনি লোকটার। আর না এখন ইচ্ছে করে তার বুকের উপরে পড়েছে। সে তো কোনো তাই ইচ্ছা করে করেনি, সেটা লোকটা জানে। তারপরেও তাকে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। রাগ হচ্ছে এখন তার লোকটার উপর। শয়তান লোকটা এখন ইচ্ছে করে তার সাথে এমন করছে। যারা চোখে মুখে রাগ জ্বরে পড়ছে। আরমানের দিকে রাগী দৃষ্টিতে চিল্লিয়ে বলে, একদম নির্লজ্জের মতো কথা বলবেন না শয়তান লোক। আমি আপনার কিচ্ছু দেখিনি। আপনি তো কালো আনো। নিজের কথায় নিজেই চমকে উঠে যারা। জিভে কামড় দিয়ে মনে মনে ভাবে সে এখন কি বলতে যাচ্ছিল এই শয়তান লোকটাকে। লোকটা তো তাকে এমনিতেই নির্লজ্জ বলছে, তার উপর এসব কথা শুনলে তো হয়ে গেল। যারার অর্ধেক বলা কথাটা বুঝতে পারে আরমান। এই কথা যে যারা মুখ ফুসকে বেরিয়ে গেছে তা সে দের বুঝতে পেরেছে। কথাটা বলে এখন বোকা হয়ে গেছে। যারার মুখভঙ্গি দেখে হাসি পাচ্ছে আরমান, কিন্তু না হেসে ঠোঁট কামড়ে ধরে বলে, আমি যে কালো আন্ডার প্যান্ট পরেছি তা তুমি দেখে ফেলেছ হাফ ইঞ্চি মেয়ে। আমার 28 বছরের জমানো ইজ্জত সব খেয়ে দিলে মেয়ে। আরমান আবারও নাটকীয় ভঙ্গিতে বলে, এখন আমার কি হবে গো? আমাকে এখন কে বিয়ে করবে? আমার ইজ্জত সব দেখে ফেললো এই হাফ ইঞ্চি মেয়েটা। আমার মানসম্মান ইজ্জত সব লুটেপুটে নিয়ে নিল এই মেয়ে। আমাকে সবাই এখন ইউজ করা মাল বলবে। এই মেয়েকে ছোটমোটো হাফ ইঞ্চি সরল সোজা দেখে কতই না ভালো ভাবতাম। এখন এই হাফ ইঞ্চি মেয়ে আমি ইজ্জত নিয়ে খেলছে। আমার যৌবন গেল এখন রসতলে। আরমানের এমন ধম করার নাটক দেখে যারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে মুখ হা করে কামড় দিতে যাবে, তখন আরমান করা একটা ধমক দেয় যারাকে। ড্যাশ ড্যাশ, এই মেয়ে মুখ বন্ধ করো। হাফ ইঞ্চি মেয়ে হয়ে 32 ইঞ্চি মুখ করে কামড় দিতে আসে। সবগুলো দাঁত একসঙ্গে ভেঙে ফেলবো তোমার। কাল যে হাতে যারা তাকে কামড় দিয়েছিল সে হাত দেখিয়ে আবারও আরমান বলে, এই দেখো মেয়ে কি করেছো কাল আমার হাতটাকে। ব্যান্ডেজ করতে হয়েছে তোমার কারণে। ভাগ্যিস তোমার মুখে বিষ ছিল না, না হলে তো আজ আমাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো। আরমানের হাতের অবস্থা দেখে সত্যি এবার যারার গিল্টি ফিল হচ্ছে। সে তো আর ইচ্ছে করে করেনি কাজটা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কামড় বসিয়ে দিয়েছে। রাগ উঠলে তার দাঁতগুলো কিরবির কিরবির করে কামড় দেওয়ার জন্য। কিন্তু এখন খুব নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে তার। মাথা নিচু করে অনুশোচনা থেকে বলে, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। তা না হয় ইচ্ছে করে করনি, কিন্তু আমার ইজ্জত তো তুমি ইচ্ছে করেই দেখে ফেলেছ হাফ ইঞ্চি মেয়ে। আরমানের কথায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কেমন অসভ্য ইতর লোক বারবার একই কথা বলে চলেছে, নির্লজ্জদের মতো। কিন্তু কিছু বলে না, সে শুধু মিনমিন সুরে বলে, প্লিজ আমার ব্যাগটা দিয়ে দিন। ওরা সবাই অপেক্ষা করছে আমার জন্য। তো নিয়ে যাও না। ধরে রেখেছি নাকি আমি? এমনিতেই তো আমার সব দেখে ফেলেছ তুমি। আরমানের কথায় বেডের দিকে অগ্রসর হয় যারা ব্যাগটা নেওয়ার জন্য। কোনো রকম ব্যাগটা হাতে নিয়ে যেই না দৌড় দিবে, তখনই আরমান যারার হাত ধরে ফেলে। আবারও আরমানের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে যারা। হাঁসফাঁস করতে থাকে সে নিজের হাতটা ছুটানোর জন্য। কিন্তু আরমান শক্ত করে চেপে ধরার হাতটা সরিয়ে নিতে ব্যর্থ হয় যারা। যারার হাত ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করায় আরমান। যারার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার জিনিস নিয়ে যাচ্ছ ভালো কথা, কিন্তু সাথে আমার মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যাও। আরমানের কথায় আহাম্মক বনে গেল যারা। সে তো ব্যাগ ছাড়া আর কিছু নেয়নি। তাহলে এই লোকটার জিনিস তার কাছে কি করে আসবে? অবুঝের মতো করে বলে ওঠে, আমি তো কিছু নেয়নি আপনার কাছ থেকে। নিয়েছ, আমার ইজ্জত নিয়েছ তুমি। এখন ফিরিয়ে দিয়ে যাও। কথা বলার মাঝে ফোন বেজে ওঠে আরমান। যারার হাত ছেড়ে দিয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন করেছে। কলটা রিসিভ করে কানে ধরে আরমান। আব্বুর সাথে কথা বলায় মনোযোগী হয় সে। আরমান তার হাত ছেড়ে কথা বলতে দেখে হাফ ছেড়ে বাঁচো যারা। এই সুযোগটাই কাজে লাগায় সে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে রুমের বাহিরে এক ছোট্টে চলে যায় যারা। যারাকে পালিয়ে যেতে দেখে আরমানও যারার পিছন পিছন দৌড়ে এসে। কিন্তু ধরতে পারে না সে, যারা তার হাতের নাগালের বাইরে চলে যায়। আরমান কিছুটা চিৎকার করে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, আমার ইজ্জত লুট করে কোথায় পালাচ্ছ? ফিরিয়ে দিয়ে যাও আমার জিনিস। কে শুনে কার কথা? সে তো দৌড়াতে আছে। পিছনে ফিরে দেখার প্রয়োজন মনে করল না। এক দৌড়ে এসে থামে মিমের কাছে। এসে হাঁটুর মধ্যে ভর দিয়ে হাঁপাতে থাকে। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। যারাকে এমন হাঁপাতে দেখে মিম, ফিহা, জিনিয়া তিনজনই এসে যারাকে ধরে। কি রে তোর এত দেরি হলো কেন? আর পাগলের মতো এমন দৌড়ে আসি কেন? বলল ফিহা। হ্যাঁ রে, সত্যিই তোর এত সময় লাগলো যে, সমস্যা হয়েছে কোনো? জিজ্ঞেস করল মিম।
তোমার এমন সময় লাগছে দেখে আমি আরো ভাবলাম ব্যাগটা হয়তো খুঁজে পাচ্ছিলে না। জিনিয়া, সবার এমন চেরা করতে দেখে ফেসাদে পড়ে গেল যারা। কি বললে এখন সে? অসভ্য লোকটা তাকে এসব বলেছে, তা বলে তো আর মানসম্মান কিচ্ছু থাকবে না তার। না মানে ওই ব্যাগটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু সময় লেগে যায় আর কি। আমার জন্য তোমাদের অনেকক্ষণ ধরে কষ্ট দাঁড়িয়ে থাকতে হয়েছে। সরি আপু, বুঝতে পারিনি আমি। জিনিয়া, ধর বোকা, সরি বলতে হবে না। সমস্যা তো হতেই পারে। এখন চলো তোমাদের তিনজনে পৌঁছে দিয়ে আসি। হুমম হুমম, চলো এবার সবাই। জাহেদ। একসাথে সবাই এসে থামল যারাদের বাড়ির গেটের সামনে। মিম আর ফিহা যারাকে রেখে যায়নি তাদের বাড়িতে। যায়নি বললে ভুল হবে, যারা তাদের দুইজনকে জোর করে নিয়ে এসেছে। সবাই একসাথে এসেছে, এখন তারা দুজন বাড়ি চলে যাবে, এটা কেমন দেখায়। তাই তাদেরও নিয়ে এসেছে, বলেছে বাড়ি পৌঁছে ফোন করে বলে দিবে মিম আর ফিহা তাদের বাড়িতে আছে। তাহলে আর কোনো সমস্যা হবে না। মিম এগিয়ে এসে দরজা নক করে। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে রোহান, জাহেদ, জেরিন, জিনিয়াও দাঁড়িয়ে আছে। একটু পর এসে দরজা খুলে দেয় মার্জিয়া বেগম। দরজার সামনে এত মানুষ দেখে ভয় পেয়েছেন। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে মার্জিয়া বেগম এর চিন্তার ছাপ পড়ে। বুকটা মুচড় দিয়ে উঠে, তার মেয়ের কি হয়েছে? ব্যাকুল কণ্ঠ বলেন। কি হয়েছে যারার? ফিহা, তুই ওকে এভাবে ধরে আছিস কেন? আর এরা সবাই কারা? আগে তো দেখিনি কখনো। কি রে, কথা বলছিস না কেন তোরা দুইটা? কথা বলা মহিলার দিকে তাকিয়ে জাহেদ মনে করে হয়তো এটা যারার বড় বোন। বয়স ও কম বলে মনে হচ্ছে তার। তাই ভদ্র মহিলাকে এমন ব্যাকুল হতে দেখে জাহেদ বলে, আপু এত উত্তেজিত হবে না। ওর তেমন কিছু হয়নি, শুধু একটু মাথা ঘুরে গিয়েছে। জাহেদুর কথা শুনে স্তম্ভ হয়ে যায় যারা, মিম আর ফিহা। এই ছেলে কাকে কি বলে ডাকছে? এই ছেলের চোখে সমস্যা আছে বলে মনে হচ্ছে ফিহার। ফিহা জাহেদের পায়ে জোরে লাথি মারে একটা। পায়ে লাথি লাগায় ফিহার দিকে তাকায় জাহেদ। ফিহা কেমন তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কিছু ভুল বলল নাকি? নিজের সন্তানের বয়সী ছেলের মুখ থেকে আপু ডাক শুনায় লজ্জায় পড়ে যায় মার্জিয়া বেগম। 48 বছর চলে ওনার, 3 সন্তানের মা তিনি। এখন যদি তার শরীরের বয়সে ছাপ না বোঝা যায় তাহলে তিনি কি করবেন? নিজের মাকে লজ্জায় পড়তে দেখে চটজলদি যারা বলে, আম্মু তেমন কিছু হয়নি আমার। যারার মুখ থেকে আম্মু ডাক শুনে চল চলে যায় জাহেদার। এত ইয়াং যারার আম্মু। অবাক হচ্ছে বেশ, আবার সন্দেহও হচ্ছে। হিসেবে তালগুল পাকিয়ে যাচ্ছে তার। জাহেদ মুখ এমন বাংলার পাঁচের মতো হতে দেখে রোহান তার কানে কানে বলি বাল পানামি করলে যা হয় আর কি। নিজেও লজ্জায় পড়লি, সাথে আর একজনকে ও লজ্জায় ফেলে দিলি গাথা। কিছু না হলে ফিহা তোকে এইভাবে ধরে আছে কেন? এই ফিহা, বল কি হয়েছে যারার? বললেন মার্জিয়া বেগম। কি বলবে এখন তারা? কি জবাব দিবে মার্জিয়া বেগমকে? এখন যদি বলে তার মেয়ে কি জন্য এই অবস্থা, তাহলে তাদের আজ একচোট মার খেতে হবে। মার্জিয়া বেগম তাদের নিজের মেয়ের মতো আদর করেন, কিন্তু শাসন করার সময়ও কম শাসন করেন না তিনি। মিম আর ফিহাকে ভয় পেতে দেখে জিনিয়া এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম আন্টি। আমার এই গ্রামে নতুন। বড় ভাইয়ায় কাজের শুয়ে এই গ্রামে আসা। বড় মাঠের ওই একতলা বাড়িটায় আমরা থাকছি এখন। যারা ওই বড় মাঠ দিয়ে আসার সময় জ্ঞান হারায়। রোদের তাপে হয়তো মাথাটা ঘুরে গেছে, তেমন কিছু হয়নি। তাই আমরা ওকে নিয়ে এসেছি। জিনিয়ার কথা শুনে মার্জিয়া বেগম ফিহা আর মিমের দিকে তাকিয়ে বলেন, তোরা দুইটায় যারাকে নিয়ে ওর রুম যা, ফ্রেশ হয়ে নেহ। আমি তোদের বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি তোরা আজ এখানে থাকবি। তারপর জিনিয়াদের দিকে তাকিয়ে বলেন, তোমরাও এসো বাবারা, ভিতরে এসো। এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলে কিছু মনে করো না। মেয়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এসো তোমরা, ভিতরে এসে বসো। আরমান যখন যারাকে কথাগুলো বলে তখন ফোনের ওপারে থাকা আরিফ খান কথাগুলো অপোস্ট শুনলেও ইজ্জত শব্দটা ভালো করে শুনেছেন। ছেলেকে কথা বলতে না দেখে হ্যালো হ্যালো করতে থাকেন তিনি। তার ছেলে কিসের ইজ্জতের কথা বলছে? মোবাইলটা কান থেকে নামিয়ে একবার দেখে নেয় লাইন কেটে গেছে কিনা। আরমান এখনো লাইনে আছে, তাই আবারও মোবাইলটা কানে ধরে হ্যালো বলতে যাবেন, তখনই আরমান বলে, হ্যালো আব্বু, লাইনে আছো তুমি? হ্যাঁ আছি। তুমি কিসের ইজ্জত আর হাফ ইঞ্চির কথা বলছো আরমান? এই রে, আব্বু সব শুনে ফেললো না তো আবার? এখন কি হবে? আব্বু ঠিক কতটুকু শুনেছে আল্লাহ মালুম। মনে মনে কথাগুলো ভেবে দেনামুনা করে বলে, কই কিসের ইজ্জতের কথা বলছো তুমি আব্বু? আমি কেন ইজ্জত হাফ ইঞ্চি হাবিজাবি কথা বলতে যাব? তুমি হয়তো ভালো শুনেছ। ছেলের কথা শুনে আরিফ খান মনে করেন হয়তো তিনি ভুলই শুনেছেন। তার ছেলে কেন এসব বলতে যাবে?
ভাবনা রেখে আরিফ খান বলেন, আচ্ছা এসব বাদ দাও এখন। ওদিকে কাজ কবে থেকে শুরু করবে? আমাদের হাতে কিন্তু সময় নেই বেশি, মনে আছে তো? খান ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ ওপেনিং এর পর কিন্তু আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে আসবে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দাও, বেশি দেরি করো না। বুঝতে পেরেছি। এই সপ্তাহে কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে আমার, তারা কাল পরশু এসে জমি দেখে নকশা তৈরি করবে, তারপর কাজ শুরু করে দিব। চিন্তা করো না তুমি, বলল আরমান। আচ্ছা ঠিক আছে, চিন্তা করব না আমি। আচ্ছা আর একটা কথা বলার ছিল তোমায়। জি বলো। রাশেদ তোমায় ফোন করছে, তুমি নাকি ওর কল রিসিভ করছো না? ওর তো এদিকের কাজ সব কমপ্লিট, আমি রাশেদকে বলল ইসলামপুর গ্রামে চলে যেতে। না তোমায় বলতে হবে না, আমি ফোন করে কথা বলে নিবে ওর সাথে। আচ্ছা বাড়ির সবাই কেমন আছে? আম্মুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার আম্মুও ঠিক আছে, চিন্তা করো না এদিকটা নিয়ে তুমি। এদিকের সবকিছু আমি আর তোমার ছোট আব্বু সামলে নিব। তুমি তোমার ভাই বোনদের দেখে রেখো শুধু, তাহলেই হবে। রাখছি এখন, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আরমান কলটা কেটে দিল। বালিশের পাশে মোবাইলটা রেখে দেয়। একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বারান্দায় এসে ধোয়া ওড়াতে থাকে আরমান। মাথা শুধু তার হাফ ইঞ্চি মেয়ে ঘুরপাক খাচ্ছে। ফোন নাম্বার আছে, ফোন দিবে নাকি দিবে, এই নিয়ে দোটানায় পড়ে আছে সে। মাই না গেল, এখন ফোন দিলে কেমন দেখায়। রাতে একবার ফোন দিবে ভাবে, এখন আর ফোন করেন না আরমান। সময় সন্ধ্যা 6টা। মার্জিয়া বেগম রোমানদের যেতে দেয়নি। তারা চলে যাবে শুনে জোর করে রেখেছেন তিনি। একেবারে ডিনার করিয়ে তারপর যেতে দিবে ওদের। তাদের ড্রয়িং রুমে বসিয়ে চলে আসেন তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে। যারা মিম ফিহা এখনো ফ্রেশ হয়ে তারা ড্রয়িং রুমে এসেনি। মার্জিয়া বেগম একা হাতে সব সামলাচ্ছেন। এখন যেহেতু সন্ধ্যা তাই বাড়ি কোনো খাবার রান্না করেননি। ঘরের কিছু শুকনো খাবার আর কিছু টুকটাক রান্না করেছেন। ড্রয়িং রুমের ট্রি টেবিল এ সবগুলো খাবার এক এক করে সাজিয়ে রাখেন মার্জিয়া বেগম। ঝিনুক পিঠা, নকশি পিঠা, কাটা পিঠা, নারকেলের নাড়ু এগুলো ঘরে তৈরি করার ছিল আগে থেকেই। সবজি পাকোড়া, সিঙ্গারা আর চা তিনি নিজে বানিয়ে নেয়। মেহমানদের তো আর আপ্যায়ন কম জিনিস দিয়ে করা যায় না। এটা কেমন দৃষ্টিকটু দেখায়। নিজেদের সামনে এত খাবার দেখে হা করে তাকিয়ে থাকে 4জন জনে। এখানে কিছু খাবার চিনতে পারলে ও পিঠার আইটেমগুলো চিনতে পারছেন না তারা 4জন। আগে দেখেছে বলে মনে হচ্ছে না। মার্জিয়া বেগম এর দিকে অবাক চোখে তাকিয়ে রোহান বলে, আন্টি এত সব খাবারের আইটেমগুলো আমাদের জন্য? হ্যাঁ বাবা, এগুলো সব তোমাদের জন্য, বললেন মার্জিয়া বেগম। এবার জাহেদ ও প্রশ্ন ছুড়ে দিল মার্জিয়া বেগম এর দিকে, আচ্ছা আন্টি সব কিছু তো চিনলাম, কিন্তু ওয়ে ফুলের মতো দেখতে এগুলো কি? জাহেদের প্রশ্ন শুনে তাকালেন জিনিসটার দিকে মার্জিয়া বেগম। পিঠার কথার বলছে জাহেদ বুঝতে পেরে তিনি বলেন, এগুলো নকশি পিঠা বাবা। ঘরে তৈরি করার ছিল, শুধু একটু গুড় দিয়ে এনেছি। ওহ আচ্ছা, আগে কখনো দেখিনি তো তাই আর কি, বলল জাহেদ। আচ্ছা সমস্যা নেই, তোমার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাচ্ছে সব, মুচকি হাসি দিয়ে বললেন মার্জিয়া বেগম। তাদের খেতে বলে আবারও রান্নাঘরে চলে যান রাতের খাবারের ব্যবস্থা করতে মার্জিয়া বেগম। রোহান আর জাহেদ মায়ের চা হাতে নিয়ে মুখের সামনে ধরে কাপে মুখ ডোবায় খাওয়ার জন্য। এমন সময় কেউ একজন গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করে। গান দুজনেই একসাথে বিষম খেয়ে জিভ পুড়িয়ে ফেলে। টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনের রাতে মিসকল মারে, ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনিরে দেখা আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না। মায়ে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে আসে জোহান গান গাইতে গাইতে। বাড়ির ভিতরে যে মেহমান আছে তা সে বুঝতেই পারেনি। আর বুঝতে পারলেও তার কিছু যায় আসে না এতে। বাড়ির ভিতরে এসে দেখে 4জন অচেনা মানুষ বসে আছে। 4জনের দিকে ভ্রু কুচকে তাকায় জোহান। চোখ যায় তা জিনিয়ার দিকে। খুব সুন্দর মেয়েটা, তার সাথে খুব মানাবে, দারুণ লাগবে তাদের একসাথে। জিনিয়াকে দেখে খুশিতে লাড্ডু ফুটছে মনে জোহানের। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে দৌড়ে চলে আসে জিনিয়ার কাছে। হু আর ইউ, প্রিটি গার্ল? জিনিয়া জোহানের দিকে তাকিয়ে বলে, জিনিয়া খান অ্যান্ড ইউ? জোহান, আমি তোমার পাশে বসতে পারি? জোহানের কথা শুনে রোহান লাফিয়ে উঠে বলে, এই ছেলে একদম ওর পাশে বসবে না। আর তোমার বাড়ি কোথায়? রোহানের এমন রিয়েক্ট করতে দেখে অবাক হয় জিনিয়া। আজব ও বাচ্চা মানুষ বসতেই পারে, এতে এমন করার কি আছে? জোহান অবাক হয় রোহানের কথা। তার বাড়িতে বসে তাকেই বলে বাড়ি কোথায়।
আপনি কার বাড়িতে বসে আছেন আঙ্কেল? বলেই জিনিয়ার পাশ ঘেঁষে বসে পড়ে রোহান। জায়হানের কথায় তবদা খেয়ে যায় রোহান। এই ছেলে তাকে আঙ্কেল বলছে। সে কি বুড়ো হয়ে গেছে? মায়ের 27 বছর চলছে, সেপ্টেম্বরের 2 তারিখে 28 বছরে পা রাখবে সে। আমার মতো এত কচি একটা ছেলেকে এই 2 ইঞ্চির ছেলে আঙ্কেল বলছে। জোহানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, এই বেটারি, আঙ্কেল বলছে কাকে তুমি? আর আমরা এই বাড়ির মেহমান, তুমি কে? জোহান ও শার্টের কলার উঁচিয়ে বলে, আমি হলাম এই বাড়ির ছোট ছেলে। জোহানকে বোনের সাথে বসতে দেখে জেরিন জাহেদর কাছ থেকে উঠে এসে বলে, তুমি আমার আপুর কাছ থেকে সরে বসো। সবাই তাকে এমন সরে বসতে বলছে দেখে আরো ঘেঁষে বসে জিনিয়ার দিকে। জোহান এবার আবদারের সুরে জিনিয়াকে বলে, আমি যখন বড় হব তখন তোমায় বিয়ে করব আমি। কিউটি গার্ল, তোমার আর আমার অনেক মিল। এই দেখো, তোমার নাম জিনিয়া আর আমার নাম জোহান। এইটুকু ছেলের মুখে এমন কথা শুনে সবাই একদম হা হয়ে যায়। তারা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে জোহানের দিকে। এই ছেলের বয়স কত? এখনই বিয়ের কথা বলছে। এই ছেলের কথা শুনে মনে হচ্ছে তাকে ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। রোহান এবার এগিয়ে এসে জোহানকে সরিয়ে জিনিয়ার পাশে বসে পড়ে। সে 1 বছর ধরে লাইনে দাঁড়িয়ে আছে তাকে বিয়ে করার জন্য। আর এই কালকে জন্ম হওয়া ছেলে এসে বলছে তাকে বিয়ে করবে। জোহানের দুবাহু ধরে রোহান বলে, এই কিউটি 1 বছর ধরে বুকিং হয়ে আছে। তুমি আসতে লেট করে ফেলেছো বাবু। যাও এখনই গিয়ে ফিডার খাও। ওদের কথার মাঝে এসে হাজির হয় ফিহারা। যারা দেখে জোহান চলে এসেছে। কখন এসেছে কে জানে। কথা বলে কথা খারাপ করে দিল না তো আবার সবার। জোহানের রদিকে তাকিয়ে বলে, কি রে মির্জাফর, কখন এসেছিস তুই? যারা তুমি ওকে মির্জাফর বলে ডাকো? জিজ্ঞেস করল রোহান। ডাকি, ওর কাছে মির্জাফরের মতো তাই। ও কি আপনাদের অনেক বিরক্ত করছে ভাইয়া? তাহলে কিছু মনে করবেন না, ও এরকমই। অনেক চঞ্চল আর একগুয়ে, বলল যারা। রোহান, একদম ঠিক কথা বলেছ তুমি। এই ব্যাটারি এসে মির্জাফরের মতো আচরণ করছে আমার সাথে। রোহানের কথায় যারা জোহানের দিকে চোখ গরম করে তাকায়। বোনের এমন চোখ রাঙানো দেখে ভদ্র ছেলের মতো রুমে চলে আসে ব্যাগ নিয়ে। যারা টেবিলের দিকে তাকিয়ে দেখে তারা এখনো কিচ্ছু ধরেনি। সব একইভাবে আছে। তাই যারা জিনিয়াকে বলে, একি আপু তুমি তো কিছু খাওনি। ভাইয়া আপনারা ও তো কিছুই খাননি এখনো। জাহেদ, এত উত্তেজিত হতে হবে না। আমার খাচ্ছি ধীরে ধীরে। যারা মিম আর ফিহার দিকে তাকিয়ে বলে, তোরা থাক এখানে, আমি আম্মুর কাছে যাচ্ছি। তাদের কিছু লাগলেই এড়িয়ে দিস সবকিছু। বালেই চলে যায় রান্নাঘরের দিকে যারা। উম্মম কি দারুণ খেতে পিঠাগুলো। একেবারে তুলোর মতো নরম, মুখে দিলেই মোমের মতো গলে যাচ্ছে রোহান ভাইয়া, তাই না? আমি এমন মজার পিঠা কখনো খাইনি। আচ্ছা রোহান ভাইয়া, একটা কথা বলার ছিল তোমার সাথে। একটু তোমার কানটা আমার দিকে আনো তো। জাহেদ কথা শুনে রোহান ও তার কথা এগিয়ে দিয়ে বলে, হুমুম বল এবার। আচ্ছা রোহান ভাইয়া, আমি যদি এখান থেকে একটা পিঠা নিয়ে যাই পকেট করে, তাহলে কি পাপ হবে আমার? জাহেদের কথায় রোহানও তাল মিলিয়ে বলে, আমারও একই কথা। পাপ হবে। একটা নিলে বেশি পাপ হবে না। তুমি একটা নাও, আমি একটা নেই। বোনের জামাই আর সুমবন্ধী মিলে পাপ ভাগ করে নিব, ঠিক আছে? বলল জাহেদ। আচ্ছা ডিল ফাইনাল। আগে তুই নেহ, পরে আমি নিচ্ছি, বলল রোহান। জাহেদ যখন পিঠা পকেট ভরে নিবে তখনই ফিহা দেখে ফেল। তাই জোহানকে ডাক দিয়ে বলে, এই জোহান, একটা পলিথিন নিয়ে তো। ফিহার কথায় জাহেদের হাত কেঁপে ওঠে। যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তার এমন অবস্থা। সে তো চুরি করছি তখন, কিন্তু হঠাৎ এই কটকটি পলিথিন আনতে বলছে কেন? একটু পর জোহান পলিথিন নিয়ে এসে ফিহার হাতে ধরিয়ে দিয়ে বলে, পলিথিন দিয়ে কি করবে আপু তুমি? আমি কিছু করব না, তোমার ওই ভাইয়ার লাগবে পলিথিন। জাহেদকে দেখিয়ে দিয়ে বলে ফিহা। কেন? ভাইয়া পলিথিন দিয়ে কি করবে? তোমার ভাইয়া বিয়ে বাড়ি মনে করে খাবার চুরি করছিল, কিন্তু পলিথিন আনতে ভুলে গেছে। শেষ সব মানসম্মান শেষ তার আজকে। ভুল করে কে যে বলেছিল পিঠা পকেট নেওয়ার জন্য। রোহান জাহেদকে ফেসে গেছে দেখে ভালো মানুষের মতো বসে আছে। তার থেকে ভালো ভদ্রলোক আর একটাও নেই এমন ভাব। ফিহার কথা মতো জোহান পলিথিন নিয়ে এসে জাহেদকে দিয়ে বলে, নাও ভাইয়া তোমার পলিথিন। লজ্জায় এখন কচু গাছে গিয়ে গলায় দড়ি দিতে মন চাচ্ছে জাহেদের। শেষ পর্যন্ত কিনা পিঠা চুরি করতে গিয়ে ধরা খেয়ে। এই জন্যই অভিজ্ঞতা না থাকলে চুরি করতে হয় না। এই রোহান ভাইয়াও তাকে বাঁচানোর চেষ্টা করছে না। এমন একটা সিচুয়েশনে পড়তে হবে তা জাহেদ কল্পনাও করেনি। সব স্বার্থপর। আর এই হয়েছে একটা কটকটি মেয়ে। তুই দেখেছি ভালো কথা, চুপ করে থাক না, আমার মানসম্মান ডুবানোর জন্য উঠে পড়ে লেগেছে। এখন কিছু বলতেও পারবে না সে। বলতে গেলেই চুরের মায়ের বর গলা হয়ে যাবে।
অসহায় ফেস নিয়ে একবার সবার দিকে তাকায় জাহেদ। তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে সবাই। কিন্তু জেরিনের দিকে তাকিয়ে দেখে সে পিঠে খাওয়ায় খুব ব্যস্ত। তার ভাই যে এমন একটা পরিস্থিতিতে পড়েছে তার সেদিকে কোনো খেয়াল নেই। মনের সুখে পিঠে খাচ্ছে জেরিন। রাগ হচ্ছে এখন তার, তাই জেরিন পিঠেতে কামড় দিতে যাবে এমন জাহেদ তা কেড়ে নেয়। সব রাগ এখন জেরিনকে দেখাবে সে। জেরিন বিস্মিত চোখে তাকিয়ে আছে জাহেদের দিকে। সে কত আয়েশ করে খাচ্ছিল আর তার ভাই কেড়ে নিয়েছে। ভাইয়া তুমি আমার পিঠে কেন নিলে? এমনিতেই তো তোর সামনের 2 দাঁত নেই, আবার পিঠে খাচ্ছিস, পরে সব দাঁত পড়ে যাবে, বলল জাহেদ। আমার দাঁত পড়বে না? পড়বে। পড়বে না? এই জাহেদ খান, ওর পিঠে নিচ্ছেন কেন? ওরটা ওকে ফিরিয়ে দিন। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এখন অন্যকে খেতে দিবে না, বলল ফিহা। এমন জোরে জোরে চুর চুর বলায় আরো লজ্জা পেল জাহেদ। জীবনে ও এমন লজ্জায় পড়েনি সে। ফিহার উচ্চ সুরে চুর বলা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে যারা আর মার্জিয়া বেগম। কি হয়েছে? কিসের চুরের কথা বলছিস? ফিহা বললেন। মার্জিয়া বেগম। জাহেদ এবার ফিহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি যেন বলে দিচ্ছে আমাকে আর লজ্জায় ফেল না। ফিহারও এখন জাহেদের এমন চাহনি দেখে মায়া হলো। কি সুন্দর বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে তার দিকে। সে যেন তার চাহনি দিয়ে বলছে, কিছু বলো না, আমাকে হেবারের মতো বাঁচাও। কিছু না আন্টি, আমার তো এমনই কথা বলছিলাম। কথা বলার সময় তো কত কথাই হয়, তাই জাহেদ খান জানতে চাই ফিহা। জাহেদ ওর সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, আমার তো এমনি কথা বলছিলাম আন্টি। ওহ তাই বলো? আমি তো কি না কি ভেবেছিলাম। আচ্ছা তোমার গল্প করো, আমার রান্না করা প্রায় শেষ। একেবারে ডিনার করে তারপর যাবে, বললেন মার্জিয়া বেগম। ড্যাশ ড্যাশ। জিনিয়া এবার তারা দিয়ে বলে, না না আন্টি, ডিনার করতে পারবো না এখন। বড় ভাইয়া একা আছে, চিন্তা করবে আমাদের জন্য। অন্য একদিন এসে ডিনার করো। উমম ওর বড় ভাইয়া যেন ছোট খোকা, একা একা থাকতে ভয় পাবে। আস্ত শয়তান একটা লোক। আমাকে কি নির্লজ্জ বলছে শয়তান লোকটা। আমাকে বখাতে ছেলেদের মতো বিরক্ত করছে, আবার উল্টো পাল্টা নাম ধরে ও ডাকতে শয়তান লোকটা। আমি নাকি হাফ ইঞ্চি মেয়ে? মেরে নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করে লোকটার। যত সব শয়তান লোক। মনে মনে কথাগুলো ভাবে যারা। আন্টি যখন বলছো তাহলে এই আন্টির আবদারটা রাখবে না তোমরা বাবা? মন খারাপ করে বলে মার্জিয়া বেগম। মার্জিয়া বেগমের এমন মাতৃতুল্য আবদার ফেলে দেওয়ার মতো না। কি সুন্দর করে বলছেন তিনি, আমার আবদারটা রাখবে না তোমরা বাবা। মার্জিয়া বেগম এর মন রক্ষা করতে রোহান বলে, আচ্ছা আন্টি মন করবেন না, আমার সবাই ডিনার করেই যাব। মার্জিয়া বেগম এবার যেন মহাখুশি হলেন। আনন্দে আত্মহা হয়ে বলেন, তোমার বসে গল্প করো বাবা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি এখনই, বলেই আবার রান্নাঘরে চলে যান। জাহেদ একবার ফিহার দিকে তাকায়। ফিহাও জাহেদের দিকে তাকিয়ে ছিল, তাই দুজন চোখাচোখি হয়ে যায়। ফিহা তাকিয়ে থাকলেও জাহেদ লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি একটা হাসি দেয়। কটকটি মেয়ে তাকে আজ লজ্জায় পড়ার হাত থেকে বাঁচিয়েছে। কটকটি মেয়ে সবসময় কটকট করলেও মনটা খুব ভালো। তা না হলে আজ তো সে লজ্জায় মাটিতে মিশে যেত। ফিহা বলে দিত সব। সবাই একসাথে আড্ডায় মেতে ওঠে। এমন ভাবে আড্ডা দিচ্ছে যেন তাদের কত দিনের পরিচয়। সবাই ফ্রেন্ডলি আচরণ করছে, হাসাহাসি করছে। কিন্তু একজনের চোখ বারবার শুধু ফিহার দিকে চলে যাচ্ছে। জাহেদ। জাহেদ ফিহার দিকে তাকিয়ে আছে দেখে ফিহা কেমন লজ্জা আর অস্থিরতা কাজ করছে। সে ঠিক মতো মনোযোগ দিতে পারছে আড্ডা দিতে। তাই মিমা যারার সাথে লেপ্টে বসে থাকে। মাঝে মাঝে শুধু হুমুম হ্যাঁ তাই বলে সাই জানায় সবার কথায়। তাদের আড্ডার মাঝে রোহানের ফোন বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে দেখে আরমান ফোন করছে। তাই সবাই মাঝখান থেকে একটু সাইডে দাঁড়িয়ে কলটা রিসিভ করে রোহান। হ্যালো দোস্ত বল। গম্ভীর কণ্ঠে আরমান বলে, কোথায় তোরা? কয়টা বাজে? সে খেলায় আছে তোদের। 8টা বাজে এখন, আর তোরা সেই 5টার দিকে গিয়েছিস। এতক্ষণ কি করছি গাধার দলেরা অচেনা জায়গায়? তাড়াতাড়ি ফিরবি, আমার বোনদের নিয়ে তোরা 2 গাধা। আরমানের কথা শুনে মনে হচ্ছে খুব চিন্তা করছে। চিন্তা করারই বিষয়ে, তারা তো এখানকার স্থানীয় না, এই গ্রামের কিছু চিনে না। যদি কোনো বিপদে পড়ে বড় ভাই হিসেবে চিন্তা করাটা স্বাভাবিক। কিন্তু রোহান আরমানের কথা পাওয়া দেয় না। উল্টো আরমানকে খেপানোর জন্য বলে, তোর শ্বশুর বাড়িতে জামাই আদর খাচ্ছি। রোহানের কথা ঠিক বোঝল না আরমান। তাই আবারও জিজ্ঞেস করে, মানে কি বলছিস? বুঝতে পারছি না আমি। মানে এই যে আমার এখন তোর না হওয়া শ্বশুর বাড়িতে আছি। তোর শাশুড়ি তো ডিনার না করিয়ে ছাড়বেন না বলে দিয়েছে। তোর হাফ ইঞ্চি মেয়ে রান্না করছে, পুরোই জামাই আদর করছে তোর শাশুড়ি আমাদের।
রোহানের কথা শুনে তার চিন্তা হওয়ার বদলে রাগ হচ্ছে। তারা এখনো মাঞ্জারাদের বাড়িতে, আবার বলছে তার হাফ ইঞ্চি তাদের জন্য রান্নাও করছে। রাগে দাঁত হিড়হিড় করে বলে, তুই মাঞ্জারার হাতের রান্না খাবি না, তোদের কাউকে খেতে হবে না, এক্ষুনি ফিরে আয় সবাই। আরমান সত্যি রেগে যাচ্ছে দেখে রোহান তাকে শান্ত করার জন্য বলে, দোস্ত রাগ করিস না প্লিজ, আমরা চলে আসতাম আরো আগেই, কিন্তু আন্টি জোর করে বসিয়ে রেখেছে আমাদের, ডিনার করিয়ে তারপর ছাড়বে। সত্যি বলতে তো শাশুড়ি খুব ভালো মনের মানুষ। সব কথা বাদ দিয়ে আরমান আগে জিনিস করে মাঞ্জারা কি সত্যি রান্না করছে। সে তাকে বলছে কি আর আরমান তাকে জিজ্ঞেস করছে কি, জানি না ঠিক, দেখলাম আন্টির সাথে রান্নাঘরে ছিল অনেকক্ষণ। ওহ, আচ্ছা তাহলে সাবধানে আয় তোরা, বাই। আরমান কলটা কেটে দিবে এমন সময় কি মনে করে রোহান বলে, দোস্ত শুন, একটা কথা বলি তোকে। বল। তুই আজকে আমাকে অনেক বড় একটা উপহার দিলি, সত্যি আমি আজকে অনেক খুশি। তুই জানিস আমার কত দিনের ইচ্ছে চাঁদ সুন্দরীর সাথে একসাথে হাতে ধরে পায়ে পা মিলিয়ে হাঁটব। যদিও হাত ধরা হয়নি, কিন্তু একসাথে হাঁটতে পেরেছি, দুইজন পাশাপাশি ভাবে। মনটা তখন কি যে শান্তি লাগছিল তোকে বলে বোঝাতে পারবো না আমি সত্যি চাঁদ সুন্দরীকে অনেক ভালোবাসি দোস্ত। ওকে না পেলে এই জীবনের সব চাওয়া আমার কাছে বৃথা বলে মনে হবে। রোহানের কথা শুনে আরমান গলা একটা ছেড়ে বলে, বড় ভাই হই আমি, ভুলে যাস না কিন্তু। জানি, আর এটাও জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড এবং ভাই দুটোই। আচ্ছা আর একটা কথা বলি। বল। জীবনে অনেক মানুষ আসে যায়, কিন্তু যে কাঁধে চোখ রেখে নির্ভয়ে কান্না করা যায়, সেই মানুষটা হচ্ছে বন্ধু। এমন এক সম্পর্ক যেখানে রক্তের বাঁধন নেই, কিন্তু আত্মার বন্ধন সবচেয়ে গভীর, যেমন তোর সাথে আমার সম্পর্কটা। রোহানের এমন হঠাৎ করে আবেগী হয়ে কথা বলাটা বিরক্তকর লাগছে আরমানের কাছে। মেয়ে মানুষের মতো করে আবেগ নিয়ে কথা বলছে, তাই আরমান বলে, শালা তর আবেগের কথা শোনার টাইম নাই আমার। বেডি মানুষের মতো আবেগময়ী হয়ে যাচ্ছিস, রাখো শালা ফোন, বলে নিজেই ফোনটা কেটে দিল। রোহান কি বলল তা না শুনি আমার এমন সুন্দর আবেগী প্রশংসাকে শালা বলে বিদায় দিয়ে দিল। এজন্যই কারো প্রশংসা করতে নেই। ডিনার করা শেষ রোমানদের, এখন তারা বিদায় নিয়ে চলে আসবে নিজেদের গন্তব্যে। আজকের দিনটা ভালোই কেটেছে এখানে আসার পর। জাহেদ অনেকবার চেষ্টা করছে ফিহার সাথে কথা বলে তার ফোন নাম্বার নেওয়ার জন্য, কিন্তু ফিহা জাহেদের সাথে কথা বলার কোনো প্রতিক্রিয়া দেখালো না। এমনটা নয় যে সে জাহেদের সাথে কথা বলতে চায় না, কিন্তু ওর কেন জানি আজ লজ্জা করছে খুব জাহেদের সাথে কথা বলতে। রোহানও আজ 5 দিন পর তার চাঁদ সুন্দরীর সাথে টুকটাক কথা বলছে। জিনিয়ার খুব ভালো গেলেছে রোহান তার সাথে কথা বলায়, কিন্তু তা প্রকাশ করেনি। রোহানের ছোট ছোট কেয়ার গুলো যেন আর ও তাকে ভালোবাসাতে বাধ্য করছে, কিন্তু এ অতীত ভালোবাসাকে আপন করতে দিচ্ছে না। সে কিভাবে ভালোবাসি বলবে রোহানকে? তার শরীরে তো কলঙ্ক গেলে আছে, যা তারা কেউ জানে না, শুধু সে আর তার মা ছাড়া। আচ্ছা আন্টি, আসছি তাহলে আজ, আবার অন্য একদিন এসে কিন্তু আপনাকে বিরক্ত করব আপনার হাতের রান্না খাওয়ার জন্য, বলল রোহান। হে কি বলছো বাবা, বিরক্ত করবে কেন? তোমাদের যখন ইচ্ছে হয় চলে আসবে এখানে, আমারও ভালো লাগবে, বললেন মার্জিয়া বেগম। আচ্ছা তাহলে এখন আমার আসি আন্টি, বলল জিনিয়া। কিভাবে যেন আবার তাদের পিছু ডাকলেন মার্জিয়া বেগম। তোমার একটু বসো, আমি এক্ষুনি আসছি, বলেই রান্নাঘরের দিকে চলে গেলেন মার্জিয়া বেগম। কিছু সময় পর হাতে করে একটা টিফিন ক্যারিয়ার আর বড় একটা থলে নিয়ে আসেন। বড় থলেটা জাহেদের হাত দিয়ে বলেন, একটায় পিঠে আর নাড়ু আছে বাবা, আমি খেয়াল করেছি তখন তোমার এগুলো খুব ভালো লেগেছে, বেশি করে দিয়েছি, সবাই খেও কেমন। হাত বাড়িয়ে থলেটা নেয় জাহেদ। একদিকে ভালোও লাগছে, আবার কেমন লজ্জাও করছে তার। এখন মনে হচ্ছে তখন তেমনটা না করলেই ভালো হতো। মার্জিয়া বেগম টিফিন ক্যারিয়ারটা জিনিয়াকে দিয়ে বলেন, এটাতে তোমার বড় ভাইয়ের জন্য খাবার আছে, নিয়ে যাও। সে তো আর আসুনি, তাই অল্প কিছু খাবার দিয়েছে। মায়ের এমন আদিক্ষেতা করতে দেখে মুখ বাঁকায় যারা। ওই শয়তান লোকটাকে কেন খাবার দিতে হবে তার মায়ের? ওই লোকটা যে তার মেয়েকে নির্লজ্জ বলছে সে কি তা জানে? জানলে হয়তো কখনোই এমন সুন্দর করে খাবার দিত না। জিনিয়া টিফিন ক্যারিয়ারটা নিয়ে বলে, ধন্যবাদ আন্টি, এখন তাহলে আমার আসি। আন্টিকে ধন্যবাদ দিচ্ছ বোকা মেয়ে, আমি কিন্তু খুব রাগ করছি তোমার উপর। রাগী রাগী ভাব নিয়ে কথাটা বললেও আবার হেসে ওঠেন মার্জিয়া বেগম। জিনিয়াও মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আর ধন্যবাদ দিব না আন্টি, এখন চাই। যারা তোমরা 3 জন কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে কেমন? জিনিয়া ওদের 3 জনকে শুধু যাওয়ার কথা বলায় মুখ ফুলিয়ে জোহান বলে,
আমাকেই কেউ যাওয়ার কথা বলল না। জোহান অভিমান করছে বুঝতে পেরে জিনিয়া জোহানের গাল টেনে বলে, ওরে আমার হিরো, তুমি রাগ করেছ, তুমিও যাবে তোমার আপুদের সঙ্গে, ঠিক আছে? জিনিয়া তাকে হিরো বলায় না পারে একটা লুঙ্গি ডান্স দিতে। কি যে খুশি হয়েছে সে তা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে জিনিয়া কোমর জড়িয়ে ধরে জোহান বলে, হিরো এখন নিশ্চয় যাবে কৌটিক গার্লের সাথে দেখা করতে। হিরো না ছাই, একেবারে ভিলেন হয়ে আমাদের মাঝে ঢুকে পড়েছে এই ব্যাটারি। আমি আজ পর্যন্ত ছুঁয়ে দেখলাম না, আর এই এসে জড়িয়ে ধরছে তার চাঁদ সুন্দরীকে। মনে মনে কথাগুলো বলে জোহানের গুষ্টি শুদ্ধ করছে রোহান। আচ্ছা আপু, তোমার সবাই কিন্তু আবার আসবে আমাদের বাড়িতে, লজ্জা পাবে না, এটা কিন্তু তোমার বোনের বাড়ি, মনে থাকবে, বলল যারা। আচ্ছা ঠিক আছে বলেই বাড়ির বাইরের দিকে হাঁটা দেয় সবাই। যারা, মিম আর ফিহা তাদের গেট পর্যন্ত এগিয়ে দিতে আসে। যাওয়ার আগে জাহেদ সুযোগ বোঝে ফিহার কানে কানে বলে, আসছি, আর ধন্যবাদ আমাকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচানোর জন্য। কটকটি ফিহা কিছু বলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিমদের সাথে। তার আজ জাহেদের দিকে তাকালেই কেন জানি লজ্জা করছে। যারা আর মিম পুরো কথা শুনতে না পারলেও ধন্যবাদটা শুনেছে। কি ব্যাপার জানু? ধন্যবাদ ধন্যবাদ, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে যারা। যার সাথে দেখা হলেই তোর সাথে ঝগড়া বেঁধে যায় সে আজ তোকে ধন্যবাদ দিল। এখন বল তোকে ধন্যবাদ কেন দিল ভাইয়া? জানতে চাইল মিম। দুই বান্ধবীকে এমন গোয়েন্দাদের মতো জেরা করতে দেখে লজ্জায় আরো যেন মিয়ে গেল ফিহা। না চাইতেও তার যেন লজ্জা আরো বেড়ে যাচ্ছে। যারার বাহুতে চাপড় মেরে বলে, ধ্যাত ভালো লাগে না, আমি কি করে জানব ধন্যবাদ কেন দিল আমার ওই জাহেদ খান। এখন ভিতরে চল, তারপর তোর ক্লাস নিব আমরা, বলল মিম। রোহান আর জিনিয়া পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। তাদের মাঝে চলছে গভীর নীরবতা। জাহেদ জেরিনের হাত ধরে রোহানদের সামনে হাঁটছে। রোহান বারবার তার চাঁদ সুন্দরীকে আচোখে দেখছে। ভালোবাসার মানুষকে লুকিয়ে দেখার মজাই আলাদা। রোহান জিনিয়াকে লক্ষ্য করছে, সে টিফিন ক্যারিয়ারটা একবার হাঁটতো, একবার ও হাত। একটানে অনেকটা সময় টিফিন ক্যারিয়ার বহন করাই হয়তো হাতে ব্যথা করছে তার। কষ্ট করবে, তারপর ও মুখ ফুটে তাকে বলবেন না এই মেয়ে। তাই রোহান নিজেই নীরবতা ভেঙে বলে, ওইটা আমার হাতে দাও। জিনিয়া হাঁটার তালে থাকায় রোহানের কথা ভালো করে লক্ষ্য করেনি, শুধু বুঝতে পেরেছে রোহান তাকে কিছু বলেছে। তাই না বোঝার মতো করে বলে, কি কিছু বলেছেন আপনি? বলছি ওই টিফিন ক্যারিয়ারটা আমার হাতে দাও। না থাক, আমি পারবো নিতে, বেশি পাকামো করো না, দাও এটা আমার কাছে। জিনিয়া আর কথা না বাড়িয়ে টিফিন ক্যারিয়ারটা রোহানকে দিয়ে দেয়। কিছু সময় পর তারা সবাই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভিতরে এসে রোহান গলা ছেড়ে ডাক দেয় আরমানকে। আরমান, এই আরমান। রোহানের এমন গলা ছেড়ে ডাক শুনে আরমান বোঝাতে পারে তারা চলে চলেছে। কিন্তু এমন সারের মতো চেঁচানো কি আছে? তারা যে রাষ্ট্র উদ্ধার করে এসে তার সিগন্যাল দিচ্ছে মন হচ্ছে আরমানের কাছে। আরমান না খেয়েই শুয়েছিল এতক্ষণ। বেড থেকে উঠে চলে আসে রুমের বাহিরে। ভ্রুকুচকে তাকায় সবার দিকে। রোহান আর জাহেদের হাতে এগুলো কি? এগুলো কি জানার জন্য রোহানকে জিজ্ঞেস করে, এগুলো কি তোদের হাতে? যাওয়ার সময় তো খালি হাতে গেলি, এখন বড় হাতে ফিরলি কিভাবে? রাস্তায় বসে আবার ভিক্ষে করিস তো তোরা দুইটা? ভিক্ষে করেই এনেছি তোর জন্য খাবার, নে ধর। টিফিন ক্যারিয়ারটা আরমানের দিকে এগিয়ে দিয়ে বলে রোহান। খাবার মানে? জাহেদ এবার কিছুটা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ খাবার। আমাদের তো আর তোমার মতো না হওয়া শ্বশুর বাড়ি নেই যে খাবার দিবে। জাহেদের কথায় পাওয়া দিল না আরমান। রোহানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আরে ভাই, এগুলো তোর শাশুড়ি পাঠিয়েছে। মানে যারার আম্মু, বলল রোহান। এই খাবারগুলো আমার জন্য পাঠিয়েছে, কিন্তু তিনি তো আমায় চিনেও না ঠিক করে। শুধু একবার শুনেছে আমাদের সাথে বড় ভাই আছে। তুমি তো আমাদের সাথে যাওনি, তাই আন্টি তোমার জন্য খাবার পাঠিয়েছে। কি ভালো শাশুড়ি তোমার। জামাই না হওয়ার আগেই কেমন তোমার জামাই আদর করছে, বলল জাহেদ। রোহান আর জাহেদের মুখ থেকে বারবার শাশুড়ি ডাক শোনাটা বুঝতে পারল না জিনিয়া। এগুলো তো যারার আম্মু পাঠিয়েছে, তাহলে ওরা শাশুড়ি বলছে কেন? মাথায় কিছু ঢুকছে না তার। বিষয়টা খোলাসা করে জানার জন্য জেরিনকে রুমে পাঠিয়ে দেয় জিনিয়া। রাতে অনেক হয়েছে তাই যেন গিয়ে ঘুমিয়ে পড়ে। আচ্ছা তোমার বারবার শাশুড়ি বলছো কেন? এগুলো তো যারার আম্মু পাঠিয়েছে। জিনিয়ার প্রশ্নে জাহেদ বলে, হ্যাঁ সেটাই তো বলছি। যারার আম্মু তো শাশুড়ি হয় ভাইয়ার, আর যারা আমাদের ভাবি। বিস্তারিত দৃষ্টিতে তাকায় জিনিয়া জাহেদের দিকে। এসব কি বলছে তার ভাই? বড় ভাইয়া কবে যারাকে পছন্দ করে? সে তো কিছুই জানে না এসব। যারা তাদের ভাবি হয়ে গেল আর সে জানতেই পারল না। ছানাবড়া হয়ে যাওয়া চোখ নিয়ে জাহেদের দিকে তাকিয়ে জানতে চায়,
যারা আমাদের ভাবি হলো কবে? আরো অনেক দিন আগে। তুই অনেক দেরি করে ফেলেছিস জানতে। সুচেত। জিনিয়া এবার আরমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আমার কিন্তু যারাকে ভাবি বেশ পছন্দ হয়েছে। বোনের কথা কোনো প্রতি ওর করল না আরমান। শুধু বিনিময়ে মুচকি একটা হাসি দেয়। রাত 11 প্রায়। 3 বান্ধবী মিলে শুয়ে বসে গল্প করছে। গল্পের মেনি বিষয় হলো জাহেদ কেন ফিহাকে ধন্যবাদ দিল। এই নিয়ে ফিহার মাথা নষ্ট করে ফেলছে মিম আর যারা। ফিহাও কোনো কথা বলে পেরে উঠছে না তাদের সাথে। ফিহা যদি কিছু বলেও এটাতেও চেপ ধরে ওকে পোচাচ্ছে। তাদের কথোপকথনের মাঝে ফোন বেজে ওঠে। কার ফোন বাজে দেখার জন্য 3 জন মোবাইল হাতে নেয়। দেখে যারার ফোন বাজছে। যারা ফোনের স্ক্রিনে তাকিয়ে হ্যাং হয়ে আছে। তাকে এত রাতে এই শয়তান লোকটা কেন ফোন করছে? ফোন ধরছে না সে, শুরু তাকিয়ে আছে। যারা ফোন রিসিভ করছে না দেখে ফিহা যারাকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই জানু কলটা রিসিভ কর। বারবার কেটে যাচ্ছে তো। জানু তুই এমন ভাবে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছিস কেন? কে কল করেছে তোকে? জানতে চাইল মিম। যারা তাদের দুইজনের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, শয়তান লোকটা ফোন করছে। যারার কথা বোঝল না দুইজন। তাই ফিহা বলে, কার কথা বলছি তুই? কোন শয়তান লোক? ওই আরমান খান, মানে জিনিয়া আপুর বড় ভাই। অবাক হয়ে মিম বলে, হুম। যারার কথায় ফিহা হঠাৎ করে ও এজিত হয়ে বলে, তাড়াতাড়ি কলটা রিসিভ কর জানু। দেখ কোনো বিপদ হলো না তো আবার ওদের। ফিহার এমন করে ও এজিত হয়ে যাওয়াটা বিরক্তকর মনে হলো মিমের কাছে। বিপদ হলে আরও আগেই ফোন দিত নিশ্চয়। তারা তো সেই 9টার দিকে বাড়ি চলে গেছে। তাই কপাল কুঁচকে ফিহার দিকে তাকিয়ে বলে, তুই এত ওয়েজিত হচ্ছিস কেন? ফিহা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, না। আমি কেন জিওজিত হব? যারা কলটা রিসিভ করে দেখ কি বলে ভাইয়া। কলটা বাজতে বাজতে থেকে গেল এবার। যারা যে হাফ ছেড়ে বাঁচল। তার আর ওই শয়তান লোকটার সাথে কথা বলতে হবে না। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে আবারও ফোন বেজে ওঠে। যারা মনে মনে ভাবে, উফ, আবার এই শয়তান লোকটা হঠাৎ কেন ফোন দিল? ধরব না। কিন্তু যদি কোনো বিপদে পড়ে কল করে, একটু থেমে চল ধরেই ফেলি। বাঁচা মরা আল্লাহর হাতে। কলটা রিসিভ করে। যারা জড়ানো গলায় সালাম দেয়। আসসালামু, হ্যালো, মানে হালাইকুম। ওহ না, আচ্ছা, হ্যালাইকুম সালাম। যারার এমন সালাম দেওয়া শুনে আরমান হতবুদ্ধ হয়ে যায়। আর এদিকে যারার সালাম দেওয়া শুনে পাশে থাকা মিম আর ফিহা হঠাৎ করে চমকে ওঠে। যারাকে এমন ভাবে সালাম দিতে শুনে মিম আর ফিহা হাসতে হাসতে ঘোরাঘুরি খাচ্ছে। ফিহা কোনো রকম হাসিটা দমিয়ে রেখে বলে, জানু এই সালামটা কোনো দেশ থেকে শিখে আসলি তুই? মিম ও ফিহার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ ওর সালাম শুনে আমাদেরই এই অবস্থা তাহলে ভাব আরমান ভাইয়ের কি অবস্থা হবে। মিম কাঁধ নাড়িয়ে বলে, আমার মন হয় এখন আরমান ভাইয়া আমাদের জানুর সালাম শুনে হতভম্ব হয়ে গেছে। ফিহা হাসতে হাসতে বলে, আসলে জানুর ভুল সালাম শুনে আমাদেরই কেমন খিটমিট করছে। যারা কনফিউজড আর একটু লজ্জিত মুখে হাত দিয়ে কাল ঢেকে ফেলল। তার গলা কাঁপতে লাগলো আর চোখ ছোট করে নিচে নামিয়ে নিল। আমি তো ভালো করেই সালাম দিতে চেয়েছিলাম। তাহলে এমন ভুল হলো কিভাবে? আল্লাহ কি লজ্জা। মনে মনে কথাগুলো ভাবে যারার ভুল সালাম শুনে আরমান কথা বলতে যেন ভুলেই গেছে। এই হাফ ইঞ্চি মেয়ে একে তো ভুল সালাম দিয়েছে আবার কথা ও বলছে না। বোবা হয়ে গেল না তো আবার। নীরবতা ভেঙে আরমান বলে, হ্যালো, হ্যালো, শুনেতে পাচ্ছ হাফ ইঞ্চি মেয়ে? যারা মৃদু কণ্ঠে বলে, জি, জি, শুনতে পাচ্ছি। এই বিখ্যাত সালাম দেওয়া কার কাছ থেকে শিখে এসেছো তুমি? আরমানের প্রশ্ন শুনে যারা হঠাৎ হাত দিয়ে মুখ ঢেকে নিল। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার গাল লাল হয়ে গেল। একটু বিব্রত কণ্ঠে বলল, হে, কোথাও থেকে শিখিনি। ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। দুজনের মাঝে আবারও নীরবতা মেনে আসে। কেউ কোনো কথা বলছে না। কি বললে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠে পারছেন না দুজন। যারার কিছু বলার নেই কারণ তার কথা বলার মতো কোনো প্রকার কারণ নেই। কিন্তু আরমান কত কিছু বলবে ভেবে কল করলো কিন্তু এখন মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তার। সে কিছু বলতেও পারছে না আবার কলটা কেটে দিতেও পারছে না। আরমানকে কিছু বলতে না দেখে দোনমনো করে যারা নিজেই বলে, কিছু বলার জন্য কল করেছিলেন? জিনিয়া আপু ওরা সবাই ঠিক আছে? হ্যাঁ সবাই ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। হঠাৎ আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? খাবার পাঠানোর জন্য। কিন্তু আমি তো খাবার পাঠাইনি। আম্মু পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। এই ধন্যবাদ তোমার আম্মুর জন্য। আরে আজব, আমি কি বলেছি আমাকে আপনি ধন্যবাদ দিন? আপনি তো ইচ্ছে করেই আমাকে ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ দিয়েছি কারণ আমি মনে করেছি তুমি আমার জন্য খাবার পাঠিয়েছ তাই।
এখন খাবার যখন তুমি পাঠাওনি তাহলে আমার ধন্যবাদ ফেরত দাও। আমি আপনার জন্য খাবার পাঠাতে যাব কেন? এটা শোনার পর আরমানের বুকটা হঠাৎ করে মুচড় দিয়ে ওঠে। খারাপ লাগে মাঞ্জেরা তার জন্য নিজে থেকে খাবার পাঠায়নি বলে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে তাদের মাঝে তো তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে কোন কারণে তার জন্য খাবার পাঠাবে সে? মনকে বোঝায় এখন হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু একদিন তো হবেই। সুন্দর দুষ্টু মিষ্টির পবিয়ে একটা সম্পর্ক হবে তাদের। সে তো তার হাফ ইঞ্চি মেয়ে ভালোবাসে, একদিন তার হাফ ইঞ্চি মেয়ে ও তাকে খুব ভালোবাসবে। আরমান এবার কিছুটা নরম কণ্ঠে বলে, হুমুম তাও ঠিক। তুমি কেন আমার জন্য খাবার পাঠাবে? আরমানের কণ্ঠ নরম হলেও কেমন যেন কাপা কাপা শোয়াল। তার এখন কথায় খারাপ লেগেছে লোকটার, কিন্তু এটা তো ঠিক, সে কেন খাবার পাঠাবে তার জন্য? নিজের বলা কথায় এখন নিজেরই খারাপ লাগছে যারার, কিন্তু তার তো কিছু করার নেই এখানে। যা সত্যি তাই বলছে সে। তাই কথা প্রসঙ্গ পাল্টাতে যারা বলে, আমি একটু ব্যস্ত আছি, আপনি কি আর কিছু বলতে চান? ব্যস্ততার কথা শুনে আরমানের কপালে বাজ পড়ে। এত রাতে তার কিসের ব্যস্ততা থাকতে পারে আবার? সে কি তাহলে অন্য কাউকে পছন্দ করে? তার সাথে কথা বলবে বলে এখন তাকে ব্যস্ততা দেখাচ্ছে। মনে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আরমান, এত রাতে কিসের ব্যস্ততা তোমার? এখন কি বলবে সে? বাঁচার জন্য মিথ্যা বলল, এখন আরো ফেসে গেছে। লোকটা তাকে এত ছেড়ে করছে কেন এটাই বুঝতে পারছে না যারা। শুকনো ঢোক গিলে আবারও মিথ্যা বলার প্রস্তুতি নিচ্ছে। আমতা আমতা করে বলে, পড়ছিলাম, তাই ব্যস্ত আছি। রাত 11টার সময় পড়াশোনা করার এমন তীব্র ইচ্ছে হয়েছে, সেটা সন্ধ্যায় কোথায় ছিল? আবারও শুকনো একটা ঢোক গিলে এক মুহূর্তের সময় থেমে যায়। বুক ধরফর করছে, কিন্তু ঠোঁট শুকিয়ে কাজ। কিন্তু কি বলবে? হঠাৎ করে মাথায় আসে জিনিয়াদের কথা। কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে, সন্ধ্যার সময় তো জিনিয়া আপুরা ছিল তাই পড়তে পারিনি। তোমার এত পড়াশোনা করে কি হবে? আমি তো বলছি না আমার বউকে বিসিএস, পিএইচডি বা নভোচারী হতে হবে। আমার বউ শুধু আমাকে আর আমার বাচ্চাদের সামলাতে পারলেই হবে। আরমানের কথা শুনে যারা বোকা বনে গেল। সে তো তার কথা বলছিল, তাহলে এই লোকটা তার বউয়ের কথা বলছে কেন? সে তার বউকে কতটুকু পড়াশোনা করাবে এটা তাকে বলার কি আছে? যারা কিছুটা রাগান্বিত ভঙ্গিতে বলে, আমি আমার কথা বলছি, আপনার বউয়ের কথা নয়। আরমানও ঠাট্টার ও সন্দেহের ভঙ্গিতে বলে, আমি তো তাই বলছি, আমার বউকে এত পড়াশোনা করাবো না আমি। আরমানের কথা এবার সত্যি যারার মাথায় ঢুকল না। বোকার মতো প্রশ্ন করে, মানে? মানে হচ্ছে তোমার এত পড়াশোনা করতে হবে না, আমার বউয়ের এত না পড়লেও হবে। আরমানের কথা বুঝতে না পেরে আবারও বোকার মতো প্রশ্ন করে, মানে? বুঝতে পারছি না আপনার কথা। দেখতে যেমন ছোটমোট হাফ ইঞ্চি, ব্রেইনটাও তেমন তার থেকে হাফ ইঞ্চি ছোট। মনে মনে কথাগুলো বলে যারাকে আরমান। রাত অনেক হয়েছে তাই কথা না বাড়িয়ে বলে, মানে কিছু না মাথা মোটা। কাল কলেজ ছুটির পর বটগাছতলায় দাঁড়াবে, তোমার সাথে কথা আছে আমার। আর এখন বই খাতা রেখে ঘুমাও। গুড নাইট। বলেই কলটা কেটে দিল আরমান, যারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। মিম আর ফিহা এতটা সময় যারার দিকে একথেনে তাকিয়েছিল। কি সুন্দর করে তার বান্ধবী কথা বলছে, আবার মিথ্যা বলে ধরা পড়তে পড়তে বেঁচেছে। বান্ধবীর এমন অবস্থা দেখে মিম আর ফিহা হেসে আটখানা। ফিহা এবার যারা আর মিমকে ঠ্যাচ দিয়ে বলে, একটা ধন্যবাদ নিয়ে আমাকে নিয়ে কত মজা নিলি দুইজন। আর এখন গুড নাইট। কাল বটগাছতলায় দাঁড়াবে, কথা আছে এসব কি? যারা লজ্জা ও পাচ্ছে আবার রাগও লাগছে। হুট করে এসে তাকে লজ্জায় ফেলে চলে গেল শয়তান লোকটা। যারা লজ্জা পেলেও তা প্রকাশ করল না। মেকি রাগ দেখিয়ে বলে, সব কিছু না, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আমাদের জানু কেমন অন্য সুরে গান গাইছে, কার কথা মেনে আমাদের ঘুমাতে বলছিস জানু? গুড নাইট, গুড নাইট। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে মিম। যারা এবার সত্যি অনেক লজ্জায় পড়ে যায়, না চাইতেও। মিমের কথায় উত্তর না দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চলবে।